স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনাদের জন্য রয়েছে শৌরিমা ঘোষের লেখা গল্প গল্পের শেষে। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শৌরিমা ঘোষ ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার নেশা তার। তারপর নিতান্তই শখের বশে 2021 সালে তার লেখালেখির সূচনা। মূলত অডিও স্টোরির জন্যই লিখে থাকেন। ইতিমধ্যেই বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে তার বেশ কিছু গল্প সম্প্রচারিত হয়েছে। 2022-এ বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত X 1.0 নামক গল্প সংকলনে তার একটি লেখা স্থান পেয়েছে। এছাড়া ফেসবুকের বিভিন্ন ভৌতিক গল্পের গ্রুপে নিয়মিত তার লেখা প্রকাশিত হয়। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সায়ন্তন, আকাশ, পার্থ, সৌমিক এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা, প্রচ্ছদ অলঙ্করণে আকাশ পিক্সেলেট, শব্দগ্রহণ অনন্যা, আবহ এবং সম্পাদনায় ফিনিক্স, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প গল্পের শেষে। এই বাড়ির আশেপাশে কোনো পাগল আদমিকে ঘুরতে দেখেছেন বাবুজি? ঘড়িতে সময় তখন সকাল 8:30। ব্রেকফাস্ট টেবিলে বসে সবেমাত্র খবরের কাগজের হেডলাইনগুলির দিকে দ্রুত চোখ বুলিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন মনোজিৎ রায়। আচমকা এই অদ্ভুত প্রশ্নে তিনি চোখ তুলে তাকালেন। সামনে খাবারের থালা হাতে সাজনিকে দাঁড়িয়ে থাকতে দেখে সযত্নে হাতের কাগজটিকে ভাঁজ করে টেবিলে রাখলেন তিনি। তারপর বললেন, পাগল? কই না তো। কেন বলো তো, তুমি আগেও বোধহয় একদিন এই একই প্রশ্ন করেছিলে। নেতিবাচক উত্তর আশায় সাজনির মুখে একটু স্বস্তির ছাপ ফুটে উঠল, কিন্তু মনোজিতের পাল্টা প্রশ্নে তাকে একটু হলেও যেন বিব্রত মনে হল। খাবারের থালাটা দ্রুত হাতে মনোজিতের সামনে দিয়ে কিছুটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতেই সে বলল, নেই বাবুজি, আসলে আপনার এই বাড়িটা তো শহর থেকে বহু দূরে, একদম ফাঁকা জায়গায়। দুদিন আগে মনে হলো এই বাড়ির সামনে একটা আনজান আদমিকে ঘুরতে দেখলাম, তাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি সেরকম কাউকে দেখলে তোমায় জানাবো। তুমিও তাহলে সাবধানে থেকো। বেশি কথা না বাড়িয়ে মনোজিৎ খাবারে মনোনিবেশ করলেন। তিনি খেয়ালও করলেন না কিছুটা ভীত চোখেই সাজনি এক দৃষ্টে তাকিয়ে আছে তারই দিকে। ব্রেকফাস্ট ছেড়ে প্রতিদিনের মতো আজও নিজের বাংলোর এক ফালি বারান্দায় বেরিয়ে এলেন মনোজিৎ। পাহাড়ে বর্ষার মরশুম প্রায় শেষ এখন। সকালের আকাশও আজ বেশ পরিষ্কার। কালচে ধোঁয়াটে পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘের রাশি। সবে মাস পাঁচেক হয়েছে উত্তরবঙ্গের এই ছোট্ট শহরে মিশুকে চা বাগানের ম্যানেজার হয়ে এসেছেন তিনি। ইট কাঠ পাথরের ধূসর শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত তার চোখ এখনো উত্তরবঙ্গের এই নিটোল সৌন্দর্যের সঙ্গে মানিয়ে নিতে পারেনি পুরোপুরি। রোজ সকালে এই সময়টা কিছুক্ষণের জন্য হলেও দু চোখ ভরে তিনি দেখে নেন এই পাহাড়ি জনপদের অনাবিল নিষ্পাপ সৌন্দর্য। মুগ্ধ হয়ে প্রতিদিনের মতো আজও তিনি দেখতে লাগলেন ঝকঝকে আকাশের নীলিমার সঙ্গে মিশে গিয়েছে সবুজ বনানীর গাঢ় আদিমতা। দুরন্ত বালিকার ন্যায় ছোট্ট পাহাড়ি নদী মিশুকের চঞ্চল চিন্তাহীন স্রোত। পাখপাখালির কলরবে মুখরিত প্রকৃতির কোনো প্রান্ত থেকে ভেসে আসা অজানা কোনো ফুলের সুবাসে সারা শরীর যেন রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো তার। সশব্দে একটা নিঃশ্বাস টেনে চারপাশের বাতাস যতটা সম্ভব নিজের ফুসফুসে টেনে নিলেন মনোজিৎ। ধ্যানমগ্ন যোগীর মতো কতক্ষণ যেভাবে এক মনে তিনি প্রকৃতি দেবীর স্তব করছিলেন খেয়াল ছিল না তার নিজেরও। হঠাৎ সাজনির ডাকে চমক ভাঙল তার। সঞ্জু ভাইয়া তো গাড়ি নিয়ে এসে গেছে বাবুজি, আজ অফিস जाने का मन नहीं है क्या? একটু লজ্জিত হয়েই মনোজিৎ নিজের ধ্যান ভঙ্গ করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। দুপুরের খাবারটা আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলেন মনোজিৎ,
তারপর নিজের ঘরে ঢুকে টেবিলের উপরে রাখা ফাইলের স্তূপের ভিতরে ঢুকে গেলেন তিনি। মিশুক বিশেষ বড় কোনো চা বাগান নয়, কিন্তু চায়ের ফলন সেই অনুপাতে যথেষ্ট উন্নত এবং পরিমাণেও বেশি। চা শ্রমিকদের কর্মঠ সুশৃঙ্খলিত পরিশ্রমে মিশুক চা বাগান এখন বিশাল একটি সবুজ গালিচার ন্যায় প্রকৃতির বুকে বিছিয়ে নিয়েছে। নিমগ্ন হয়ে ফাইলের লেখাতেই ডুবেছিলেন মনোজিৎ। হঠাৎ সহকর্মী বৎসল রানার কণ্ঠস্বর কানে যেতে মুখ তুলে তাকালেন তিনি। ভদ্রলোক এতটাই উত্তেজিত হয়ে আছেন যে স্বয়ং ম্যানেজারের ঘরে অনুমতি না নিয়ে ঢুকে পড়েও তার কোনো ভ্রুক্ষেপ নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। এগিয়ে এসে নিজের হাত শান্তভাবে রাখলেন বৎসল রানার কাঁধে। তারপর ততোধিক শান্ত গলায় বললেন, কি হয়েছে মিস্টার রানা? এত অস্থির কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমায় বলুন। মিস্টার রানা বিদ্যুৎ গতিতে ঘাড় ঘোরালেন। মনোজিৎ অবাক হয়ে তাকিয়েছিলেন তার দিকে। ভদ্রলোক আদতে নেপালি, তবে বর্তমানে কাজের সূত্রে তারই মতো মিশুক নিবাসী। এখন কোনো এক অজানা কারণে উত্তেজিত হওয়ার ফলে তার ফর্সা নেপালি চামড়ায় রক্তাভ আভা ফুটে উঠেছে। ঠোঁটটা তীর তীর করে কাঁপছে। উত্তরের অপেক্ষা অবশ্য বেশিক্ষণ করতে হলো না। মিস্টার রানা গলার স্বর একটু চড়িয়েই বললেন, আমি আর পারছি না স্যার, পারছি না। এই চা শ্রমিকদের নিত্যদিনের বায়না শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। 6 মাসের মধ্যে আসামে চা না পৌঁছলে কি হবে ভেবে দেখেছেন? হ্যাঁ, গত 10-12 দিন ধরে রোজ সকালে এসে এদের সঙ্গে ঝগড়া করছি। এভাবে সম্ভব? এতদিন ধরে এসব চলছে, আপনি আমায় বলেননি কেন? কিন্তু কি নিয়ে এত সমস্যা হচ্ছে সেটা জানতে পেরেছেন? যেহেতু কম সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, তাই আমি সবাইকে বলেছিলাম অন্তত এই কটা মাস ওরা যেন একটু বেশি সময় দেয়। কিন্তু সূর্য ডোবার পর চা বাগানের ধারে কাছে কেউ যায় না। শুধু পাতা তুললেই তো আর কাজ শেষ হয় না, আরও তো কাজ আছে। সবাই মিলে হাত না লাগালে কি করে হবে? আমি একা কি করব বলুন তো? আপনি অঙ্গাকে চেনেন তো? আরে অঙ্গা, ওই যে এদের লিডার গোছের সেই ছেলেটা, ও বলেছে চা বাগানে নাকি ভূত আছে। অনেকে নাকি তাকে দেখে অসুস্থ হয়ে পড়েছে। এই নিয়ে সকলের মধ্যে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্যার। কি করব আমি একটু বলে দিন না। ভ্রুজোড়া কুঁচকে উঠল মনোজিতের। ভূত? এই পাহাড়ে ভূতের গল্প অবশ্য নতুন নয়। তার ড্রাইভার সঞ্জু তো পাহাড়ের প্রায় প্রতিটা বাঁকের শেষেই নাকি ভূতের দেখা পেয়েছে। কিন্তু এসব গল্প কথার জন্য তো ব্যবসার ক্ষতি, তো তিনি কোনো মতেই তা মানতে পারবেন না। মিস্টার রানাকে তখনও অসহায় চোখে তার দিকেই তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, অঙ্গাকে ডাকুন তো একবার, একটু কথা বলে দেখি। এই অদ্ভুত কারণে ব্যবসার ক্ষতি আমি কোনোভাবেই বরদাস্ত করব না। আপনি যান, শান্ত হয়ে বসুন একটু, আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। সম্মতি সূচক ঘাড় নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মিস্টার রানা। মিনিট 15 পর বছর 26-এর অঙ্গার দর্শন মিলল। বাইরে থেকে দরজাটা সামান্য ফাঁক করে নিজের লালচে মুখখানা একটু বাড়িয়ে ম্যানেজারের উদ্দেশ্যে বললেন, आपने मुझे बुलाया सर जी? নিজের গলা যতটা সম্ভব গম্ভীর করে মনোজিৎ উত্তর দিল, হ্যাঁ, ভেতরে এসো। একটু ইতস্তত করে অঙ্গা ভিতরে ঢুকে এলো। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কাঠের পুতুলের মতো। মনোজিতই প্রথম কথা বললেন, কি সব শুনছি আমি? তোমাদের ওপর এত আশা, এত ভরসা, আর তোমরা এইভাবে কাজ বন্ধ করে বসে আছো। হুম, সূর্য ডোবার আগে বাড়ি চলে গেলে কি করে হবে? কি হলো, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? অঙ্গা তখনও মাথা নিচু করে দাঁড়িয়েই ছিল। মাথা না তুলেই মৃদু কিন্তু ভীষণ দৃঢ় কণ্ঠে সে বলল, ऐसे हालत में काम करना मुश्किल है सर जी, माफ कर दीजिए। অধৈর্য হয়ে উঠলেন মনোজিৎ। অঙ্গার কাছে এগিয়ে গিয়ে তার বলিষ্ঠ 2 কাঁধে নিজের 2 হাত রেখে উত্তেজিতভাবে বললেন, ঠিক কি সমস্যা তোমাদের বলো তো আমায়? কি হয়েছে? কিসের ভয় পাচ্ছ? অঙ্গা নিরুত্তর রইল। মনোজিৎ তাকে ছেড়ে দিয়ে গটগট করে হেঁটে গিয়ে বসলেন নিজের চেয়ারে। 2 হাতের তর্জনী দিয়ে টিপে ধরলেন কপালের 2 রগ। এত বড় একটা ডিল এভাবে হাতছাড়া হয়ে যাবে? হাতে সময়ও তো বেশি নেই আর। কিছুক্ষণ পর একটু বিরক্ত কণ্ঠেই বললেন, তুমি এখন যেতে পারো। অঙ্গা চুপ করে তাও দাঁড়িয়ে রইল। একটু পরে ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে। তারপর তেমনই মৃদু কণ্ঠে বলল, उसकी आत्मा आसपास घूम रही है सर जी, बहुत लोगों ने देखा। आप कुछ कीजिए,
उसके साथ जो नाइंसाफी हुआ है वो तार बदला नहीं भाई। वो किसी का भी जान ले सकती है। किचु করুন স্যারজি। আরে কিসের আত্মা? হ্যাঁ, কি বলছো তুমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? এই যাও যাও যাও, এখান থেকে যাও তো, বাজে না ওকে, যাও। কিরণ কি আত্মা স্যারজি। কেউ ওর इज्जत लूटे खादे फेले दीते চেয়েছিল, लेकिन वो एक पेड़ के साथ अटक गई थी। পরে ওর শরীর খুঁজে পাই আমরা 4 दिन पहले। अब तो उसे কার আত্মা? কি বললে? মনোজিৎ আবার উঠে দাঁড়িয়েছে চেয়ার থেকে। কিরণ, হ্যাঁ কিরণকে তিনি চিনতেন। বছর 16-17 এক কিশোরী মেয়ে। মাঝে মধ্যে আসতো এই চা বাগানে বাবা বাবুরাম থাপার সঙ্গে দেখা করতে এবং কাজ করতে। তখনই দেখেছিলেন তিনি মেয়েটাকে। অপূর্ব সুন্দরী ছিল মেয়েটা এইটুকু বয়সে। পাহাড়ি মেয়েরা এমনিতেই অবশ্য বেজায় সুন্দরী হয়। সকালের ঝলমলে রোদ মেয়েটার গোলাপি গায়ের চামড়ায় পড়ে যেন প্রতিফলিত হতো। ঘাড় পর্যন্ত লম্বা চুলে মোটা মোটা দুটো বিনুনি দুলিয়ে সারা বাগানে হেসে বেড়াতো মেয়েটা। হ্যাঁ, মেয়েটাকে তিনি হাসতেও দেখেছেন। মিশুক নদীর মতোই প্রাণোচ্ছল স্বচ্ছ তার হাসি। সেই কিরণের সাথে এত কিছু হয়ে গেছে। এসব কি বলছে অঙ্গা? পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? অঙ্গার দিকে চোখ পড়তেই তিনি চমকে উঠলেন। ছেলেটার চোখের দৃষ্টি কি একটু কঠোর লাগছে? টেবিলে রাখা গ্লাস থেকে এক ঢোক জল গলায় ঢেলে প্রায় শুকিয়ে আসা গলাটা একটু নরম করে তিনি ফের প্রশ্ন করলেন, আর বাবুরাম, তার কি হয়েছে? তাকেও তো বহুদিন দেখছি না। অঙ্গা আবার মাথাটা নামিয়ে নিল। তারপর বলল, বাবুরামের বাহু তো অনেক আগেই মরে গেছে। ঘরে ছিল সির্ফ ওই বেটি কিরণ। কিরণকে খোকার বাবুরাম পাগল হয়ে গেছে স্যারজি। কোথায় কোথায় যে ঘোরে আমরা ভি জানি না। তবে ওকে নাকি আপনার বাড়ির আশেপাশের এলাকায় দেখা গেছে স্যারজি। এত কিছু ঘটনা মাথার মধ্যে সাজাতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল মনোজিতের। কিরণের জন্য তার খারাপ তো লাগছিলই, তবে এখন বাবুরামের কথা শুনে তার মনটা বড় অস্থির লাগতে শুরু করেছে। তা কোনো এক অজানা কারণে। সাজনি তবে সকালে বাবুরামের কথাই বলছিল, আর বেশি কিছু বলতে ইচ্ছে করছিল না তার। অঙ্গার দিকে তাকিয়ে তিনি শুধু বললেন, আচ্ছা, এবার তুমি যাও, কাজ করো। অফিসের যাবতীয় কাজকর্ম মিটিয়ে নিজের ছোট্ট বাড়িটার সামনে দাঁড়িয়ে মোবাইলটা বার করে সময়টা একবার দেখলেন মনোজিৎ। রাত 8টা বাজে। গর্দ পরিষ্কার করে রাতের খাবার করে রেখে সাজনি দুপুরের আগেই চলে যায়। এই নির্জন জায়গায় এই বাড়িতে সন্ধ্যা পর্যন্ত কোনোভাবেই সে থাকতে রাজি নয়। আচমকা মেঘের গর্জনে মনোজিতের মস্তিষ্ক একটু হলেও যেন সচকিত হয়ে উঠল। বিকাল পর্যন্ত আকাশ পরিষ্কার ছিল। অবশ্য পাহাড়ের আবহাওয়ার এমন খামখেয়ালিপনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আকাশের দিকে তাকালেন মনোজিৎ। ঘোরাটে চোখে তিনি দেখলেন চা বাগান থেকে যে এক ফালি চাঁদটা তাকে বাড়ি পর্যন্ত সঙ্গ দিয়েছিল, তাকে বাড়ি পৌঁছে দিয়েই সেই চাঁদ যেন অন্য কোনো জগতে পাড়ি দিয়েছে। আকাশ জুড়ে কেবলই চাপ চাপ কৃষ্ণকায় মেঘের রাজত্ব। যেন আসন্ন তাণ্ডবের জন্য নিজেদের প্রস্তুত করছে তারা। আর দেরি করলেন না মনোজিৎ। তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে চাবিটা বের করে সদর দরজা খুলে ভিতরে ঢুকে আসেন তিনি। বৃষ্টি নেমেছে অনেকক্ষণ। ঝোড়ো হাওয়া এসে জাগিয়ে দিয়ে গেছে এই নিস্তরঙ্গ শহরটির প্রতিটি কোণাকে। ধুমায়িত চায়ের কাপ হাতে নিয়ে মনোজিৎ বসেছিলেন নিজের স্টাডি টেবিলে। সামনে বইয়ের পাতা খোলা থাকলেও মনোজিতের পড়ায় বিশেষ মন বসছে না আজ। সৌভাগ্যবশত আজ এখনো লোডশেডিং হয়নি। এই ঝড় জলের রাতে অন্ধকার বাড়িতে একা থাকা সত্যিই বিপজ্জনক। আজ অবশ্য তার মনের ভিতরেও ঝোড়ো হাওয়ার তোলপাড় চলছিল। বারবার মনে পড়ছিল কিরণের কথা। তো রাতটা কি সত্যি প্রতিশোধের জন্য ঘুরে বেড়াচ্ছে, নাকি সবটাই মিথ্যা ভয়? এসব ভাবতে ভাবতেই চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছিলেন তিনি। আচমকা বিজাতীয় এক শব্দে তার কান দুটো সজাগ হয়ে উঠল। চুপ করে কিছুক্ষণ নিজের জায়গায় বসে রইলেন তিনি, কারণ এই আওয়াজের উৎস যেমন অসম্ভব তেমনই ভীতিকর।
কোনো রকম শব্দ না করে চায়ের কাপটা টেবিলে রেখে তিনি নিজে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। আওয়াজটা আসছে জানালার বাইরে থেকে। বাইরে থেকে কেউ জানালার কাছে ঠক ঠক করছে। এদিকে বাইরে কিন্তু তখনও বৃষ্টি হয়েই চলেছে। প্রথমে তিনি ভেবেছিলেন ঝোড়ো হাওয়াই হয়তো জানালা দিয়ে তার ঘরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু এখন ঝোড়ো হাওয়ার শব্দ ছাপিয়ে তার কানে আসছে খুব মৃদু কিন্তু নিশ্চিত মনুষ্য কণ্ঠের ডাক। সাচি, সাচি। এরকম আবহাওয়ায় জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? পা থেকে মাথা পর্যন্ত কেমন যেন শিরশির করে উঠল মনোজিতের। জানালা খোলাটা কি ঠিক হবে? ভয়ের সঙ্গে প্রচন্ড বিয়ারা একটা কৌতূহল তাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। কে আছে জানালার ওপারে? ঘড়ির দিকে একবার চোখ পড়তেই তিনি দেখলেন রাত 9:45। বুকের কাছটা যেন খালি হয়ে আসতে লাগলো তার। জানালার বাইরে থেকে শব্দটা হয়েই চলেছে। খুব ক্ষীণ কণ্ঠে সেরজি ডাকটাও কানে এলো। সাচি। চা বাগানের শ্রমিকরা এই নামেই সম্বোধন করে তাকে। তবে কি পরিচিত কেউ? কৌতূহলের কালো ফনা তার সকল শুভবুদ্ধিকে গ্রাস করে ফেলতে লাগলো ক্রমাগত। দুহাত বাড়িয়ে তিনি হাট করে খুলে দিলেন ঘরের জানালাটা। বাইরের ঝোড়ো হাওয়া যেন এরই অপেক্ষায় ছিল। জানালা খোলা মাত্র হু হু করে মাতাল হাওয়া ঘরে ঢুকে পড়ে সারা ঘরের পরিস্থিতি অশান্ত করে তুলল। সেই হাওয়ার দোসর হয়ে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিল মনোজিতের শার্টের সামনের বেশ অনেকটা অংশ। মনোজিতের অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার বিস্ফারিত চোখ আটকে আছে জানালার বাইরে। বাইরে তখন অন্ধকারের সমুদ্র বইছে যেন। আর সেই নিকষ কালো অন্ধকারের বুকে অস্পষ্টভাবে ফুটে উঠছে একজন পুরুষের অবয়ব। সে এবার কিছুটা এগিয়ে এসে মনোজিতের প্রায় মুখোমুখি এসে দাঁড়ালো। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো অকারণেই নিজের দন্ত বিকশিত করে বেশ শব্দ করে হেসে উঠল সে। তার শুভ্র দাঁতের শাড়ি অন্ধকারের এই কালো ক্যানভাসে মুক্তোর মতো ঝকঝক করে উঠল। মনোজিৎ অনেক আগেই চিনতে পেরেছেন মানুষটিকে। বাবুরাম থাপা। সকালেই অঙ্গত বলেছিল যে একমাত্র মেয়েকে হারিয়ে লোকটা পাগল হয়েই পাহাড়ের অসীম গোলক ধাঁধার মধ্যে ঘুরে বেড়ায় শুধু। বুকের মধ্যে জমে ওঠা অজানা ভয়টাকে কোনো রকমে চাপা দিয়ে গলাটা একটু পরিষ্কার করে মনোজিৎ জানালার বাইরে দাঁড়িয়ে থাকা বাবুরামের উদ্দেশ্যে বললেন, এত রাতে তুমি এখানে কি করছো বাবুরাম? এত ঝড় জল হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা তো ভয়ঙ্কর। খোলা আকাশের নিচে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? যাও নিজের বাড়ি যাও। কাল একবার অফিসে দেখা করতে পারবে, তখন না হয় কথা হবে। বাবুরাম উজ্জ্বল দৃষ্টি মেলে একভাবে তাকিয়েছিল মনোজিতের দিকে। তার ধূসর মণি দুটিতে কোনো অভিব্যক্তির ছোঁয়াই দেখা গেল না। এই অদ্ভুত ঠান্ডা দৃষ্টির সামনে পড়ে মনোজিৎ এবার একটু অস্বস্তি বোধ করতে শুরু করেছে। একটু ইতস্তত করেই তিনি বললেন, কি হলো, তুমি শুনতে পাচ্ছ? এইভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকো না। কাল তুমি দেখা করো আমার সঙ্গে, তখন তোমার সব কথা আমি শুনবো। আমার বেটি কোথায় সারজি? ওকে না নিয়ে ফিরবো কি করে? বাবুরামের হঠাৎ এই অদ্ভুত প্রশ্নে মনোজিৎ আরো যেন বিব্রত হয়ে উঠলেন। সত্যি লোকটার মাথা পুরো খারাপ হয়ে গেছে মেয়ের শোকে। এবার একটু কড়া স্বরেই বললেন, এত রাতে তোমার পাগলামি দেখার মতো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। কিরণের খবরটা আমি আজ শুনেছি, হ্যাঁ আমার খারাপ লাগছে। তবে এই বয়সের একটা মেয়ে, তুমি ঠিক করে খেয়াল রাখতে পারো বলেও তো মনে হয় না। এখন বিপদ ঘটে যাওয়ার পর আর মেয়ের কথা ভেবে কি হবে? এখন তুমি যাও দয়া করে। কাল কথা বলতে বলতে হঠাৎই থেমে গেলেন মনোজিৎ। কারণ তিনি দেখলেন জানালার গড়াতে নিজের দুটো হাত রেখে বাবুরাম তার ঘরের মধ্যে গলা বাড়িয়ে কি যেন দেখছে। ধমকে উঠলেন তিনি। কি হলো, আমার কথাগুলো কানে গেল তোমার? এভাবে ঘরের মধ্যে কি দেখছো? বাবুরাম, আমি তোমার সঙ্গে কথা বলছি। বাবুরাম একটু ঘোলাটে চোখে তাকালো মনোজিতের দিকে। আধো অন্ধকারে সেই চোখের দিকে দৃষ্টি পড়লে মনোজিতের অন্তরাত্মাও যেন কেঁপে উঠল। এমন অভিব্যক্তিহীন দৃষ্টি তো নিঃসন্দেহে উন্মাদের। বাবুরাম একটু অসংলগ্ন ভাবেই বলল, কিন্তু কিরণ তো এখানেই এসেছে।
ও তো আপনার ঘরেই আছে, ওকে রোজ ডাকি আমি, কিন্তু ও কিছুতেই আপনার বাড়ি থেকে বেরোতে চায় না। ও আখরি দিন তো আপনার। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। চুপ! আর কখনো যেন তোমাকে আমার বাড়ির চারপাশে না দেখি। এত তিরস্কারেও বাবুরামের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। তবে এবার সে ধীরে ধীরে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। মনোজিতের কানে ভেসে এলো তার বিড়বিড় করে বলা কিছু কথা। কিরান বিটিয়া, তুই চলে আয় বিটিয়া, তুই ওখানে থাকিস না। এরা এরা কেউ আচ্ছা আদমি নয় বিটিয়া। কিরণ, আমার তো আর কেউ নেই কিরণ, আমি। থরথর করে কেঁপে উঠলেন মনোজিৎ। সশব্দে জানালাটা বন্ধ করে কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন তিনি। কি বলে গেল বাবুরাম? কিরণকে ওই বাড়িতে দেখেছে মানে? কিরণ তো মৃত। এইসব কি হচ্ছে? কোন রকমের জমে পাথর হয়ে যাওয়া পা দুটোকে টানতে টানতে চেয়ারে এসে বসলেন তিনি। এমন নির্জন পরিবেশে এই বাড়িতে একাকী এই দুর্যোগের রাতে তিনি সম্পূর্ণ একা। এটা ভেবেই তার সমস্ত সাহস যেন উবে যেতে লাগলো। বৃষ্টির বেগ এতক্ষণে কমেছে। বর্ষণক্লান্ত প্রকৃতি শীতল বাতাসের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। গাছের পাতা থেকে টুপটুপ করে বৃষ্টির ফোঁটা ঝরে সিক্ত মাটির সিক্ততা আরো যেন বাড়িয়ে দিচ্ছে। এতক্ষণ চুপ করে নিজের চেয়ারে বসেছিলেন মনোজিৎ। বাইরের শীতলতা তার মনকেও যেন ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে অনেকক্ষণ। ঘড়ির দিকে চোখ পড়ল তার। ঘড়িতে সময় বলছে এখন রাত 11:45 বাজে। এতক্ষণে মনোজিতের মনে হলো তার বেশ খিদে পেয়েছে। এই খিদে বড় আশ্চর্য এক অনুভূতি। এত স্পষ্ট, এত তীব্র অনুভূতি আর দুটো হয় না। ভয়, আতঙ্ক, শোক, বিষাদ, রাগ সবকিছুই ফিকে হয়ে যায় এই ক্ষুধার্ত মানুষের খিদের সামনে। মনোজিৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। রান্নাঘরে সাজনি সব খাবার রেখে গেছে, একটু গরম করে নিতে হবে শুধু। ধীরে ধীরে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলেন তিনি। বারান্দায় একটা লালচে কম পাওয়ারের আলো জ্বলছে। এই অদ্ভুত হিংস্র আলোতে বারান্দাটা কেমন যেন রহস্যময় হয়ে রয়েছে। গুটি গুটি পায়ে বারান্দা পেরিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলেন তিনি। এই কয়েক সেকেন্ডের পথও আজ যেন বড় দীর্ঘ লাগছে। রান্নাঘরে পৌঁছে উজ্জ্বল সাদা আলোটা জ্বালিয়ে তবে একটু স্বস্তি বোধ করলেন মনোজিৎ। ফ্রিজ থেকে খাবার বার করে সেগুলিকে গরম করার কাজে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণের জন্য হলেও এই ভয়ের অনুভূতি থেকে যেন নিষ্কৃতি মিলল। কিন্তু না, আচমকাই বিজাতীয় একটি শব্দে তার ষষ্ঠ ইন্দ্রিয় সচকিত হয়ে উঠল যেন। এই ঠান্ডাতেও তার কপালে জমা হচ্ছে মুক্ত দানার মতো শ্বেত বিন্দু। খাবারের বাটিটা হাতে ধরে পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি কিছুক্ষণ। পিছন করে তাকানোর মতো সাহসও তার মধ্যে আর অবশিষ্ট নেই, কারণ তার স্পষ্ট মনে হচ্ছে ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে কোনো এক আগন্তুক। তার শীতল নিঃশ্বাসের অস্পষ্ট শব্দ যেন ঝোড়ো হাওয়ার মতো তার কানে এসে পৌঁছচ্ছে। ভয়ে প্রায় বুঝে আসা কণ্ঠে তিনি বললেন, কে? না, কোনো উত্তর এলো না। তবে পিছনে দাঁড়ানো দ্বিতীয় কোনো অস্তিত্ব নিজের অস্তিত্বের উপস্থিতি তখনও কোনো এক অদ্ভুত উপায়ে জানান দিয়ে চলেছে ক্রমাগত। হাতের বাটিটা নামিয়ে পাশ থেকে ফল কাটার ছড়িটা তুলে নিলেন মনোজিৎ। বিপদ কোন দিক থেকে কিভাবে আসবে তা তো বলা যায় না। ঝট করে পিছনে ঘুরে অবশ্য হতাশ হলেন তিনি। না, কেউ নেই পেছনে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সদ্য গরম করা খাবারগুলো নিয়ে টেবিলে বসলেন মনোজিৎ। অবশ্য আজ কয়েক টুকরো রুটি ছাড়া কিছুই গলাদ্যকরণ করতে পারলেন না তিনি। কাউকে তিনি দেখতে পাচ্ছেন না ঠিকই, তবে অদৃশ্য কারোর উপস্থিতি বারবার তিনি যেন অনুভব করছেন। রান্নাঘর থেকে বেরিয়ে মৃদু আলোয় আলোকিত ছোট্ট বারান্দায় পা ফেলার আগেই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। আলো ছায়ায় ঘেরা বারান্দার মেঝেতে কোন এক অলৌকিক উপায় যেন কিছু নকশা আঁকা হয়ে গিয়েছে কখন। হৃৎপিণ্ডের গতি ততক্ষণে বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে মনোজিতের।
তিনি এবার পরিষ্কার বুঝতে পারছেন মেঝেতে ফুটে ওঠা চিত্রগুলি কোনো নকশা নয়, বরং মনুষ্য পদচিহ্ন। কাদা মাখা ভিজে পায়ে কেউ যেন হেঁটে বেরিয়েছে সারা বারান্দা জুড়ে। তারপর ক্লান্ত হয়ে ধীর পায়ে চলে গিয়েছে শোবার ঘরে। সে পায়ের ছাপ অনুসরণ করে মনোজিৎ এসে ঢুকলেন নিজের শোবার ঘরে। ঘরের মেঝেতেও সেই পদচিহ্নের আনাগোনার ছাপ স্পষ্ট। বাইরে হাওয়ার বেগ আবারও আচমকাই বেড়ে উঠেছে। সেই হাওয়ার দাপটে জানালার পর্দাগুলি বিভিন্ন ভঙ্গিমায় যেন নেচে চলেছে। বিছানার দিকে পা বাড়াতে যেতেই মনোজিতের ষষ্ঠ ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল। তিনি স্পষ্ট বুঝতে পারছেন তার ঠিক পেছনে, একদম ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছে কেউ। সে যে একজন নারী তাও যেন কোনো এক অদ্ভুত উপায়ে জেনে গেছেন মনোজিৎ। শরীরটা হঠাৎ খারাপ লাগতে শুরু করেছে তার। চোখের দৃষ্টিটাও হঠাৎ ঘোলাটে হয়ে আসছে। জ্ঞান হারিয়ে মেঝেতে আছড়ে পড়ার কয়েক সেকেন্ড আগে কাঁধের উপর ঠান্ডা ভিজে একটা হাতের স্পর্শ তিনি স্পষ্ট অনুভব করলেন। ব্যাস, তারপর সব অন্ধকার। बाबूजी, बाबूजी, सुबह हो गई, दरवाजा खोलिए, আমি सजनी। बाबूजी, क्या हुआ बाबूजी? आप ठीक तो है ना? ক্রমাগত দরজা ধাক্কানোর বিকট শব্দ অন্ধকার কোনো এক জগৎ থেকে যেন টেনে আনলো মনোজিৎকে। দুহাতে ভর দিয়ে বিছানায় উঠে বসলেন তিনি। যন্ত্রণায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, শরীর অসম্ভব দুর্বল। কিছুক্ষণ বিছানায় বসে থাকার পর ধীরে ধীরে গত রাতের সমস্ত ঘটনা তার মনে পড়তে লাগলো। ভয় ভয় করে চতুর্দিকে চোখ বোলাতে লাগলেন তিনি। কিন্তু এখন এই ঝকঝকে সকালে গত রাতের সে বিভীষিকাময় মুহূর্তগুলো নিতান্তই হাস্যকর মনে হচ্ছে। ওদিকে সাজনি তখনও দরজা ধাক্কা দিয়েই চলেছে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে বাইরের দরজাটা খুলে দিলেন তিনি। বাইরের প্রকৃতি তখনও হালকা কুয়াশার চাদর মুড়িয়ে রেখেছে নিজেকে। গতরাতের বৃষ্টির ফলস্বরূপ আবহাওয়া বেজায় ঠান্ডা। সেই কুয়াশার মাঝে দরজার বাইরে ভয়ার্ত মুখে দাঁড়িয়েছিল সাজনি। মনোজিৎকে দরজা খুলতে দেখে তার ধরে যেন প্রাণ এলো। হুড়মুড় করে ভিতরে ঢুকে এসে উত্তেজিত হয়ে সে বলল, কি হচ্ছে বাবুজি? আপনার তবিয়ত ঠিক আছে তো? 6টার মধ্যে তো আপনি দরজা খুলে দেন। আজ প্রায় 7:30 বেজে গেছে। আপনি কি ঘুমিয়ে গিয়েছিলেন? মনোজিৎ কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। গতরাতের ঘটনা সাজনিকে বললে ওর কাছে নিজের কোনো মান সম্মান আর থাকবে না। সাজনি ভেবেই নেবে তার এই শহুরে বাবুজি বেজায় ভীতু। তাই গলাটা একটু ঝেড়ে নিয়ে গম্ভীর স্বরে তিনি বললেন, চা বাগানে এখন একটু চাপ চলছে আসলে। কাল অনেক রাত পর্যন্ত কাজ করেছি, তাই ঘুম ভাঙেনি। এত চিন্তা করতে হবে না তোমায়। আজ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। মুখে চোখে জল দিতেই মনোজিৎ খেয়াল করলেন সাজনি সবজি কাটতে শুরু করে দিয়েছে। তিনি তাড়াতাড়ি একটা টাওয়েল নিয়ে বাথরুমের ভিতরে চলে গেলেন। যদিও আবহাওয়া যথেষ্ট শীতল, কিন্তু তবুও ঠান্ডা জলে স্নান করাটাই মনোজিতের চিরকালের অভ্যাস। সাগরের ঠান্ডা জলের ধারার নিচে দাঁড়িয়ে গতরাতের অদ্ভুত ঘটনাগুলোর কথা আবার ভাবতে শুরু করলেন তিনি। সবটাই কি মনের ভুল? সবটাই। কিন্তু তিনি যে অজ্ঞান হয়ে পড়েছিলেন এটা তো সত্যি। এই কথাটা মাথায় আসতেই বিদ্যুৎ চমকের মতো একটা বিষয় মনে পড়ে যায় তার। যতদূর তার মনে পড়ছে তিনি তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন, কিন্তু সকালে জ্ঞান ফেরার সময় তিনি তো বিছানায় ছিলেন। তাহলে সে তাকে বিছানায় তুলে দিয়ে গেছে। অন্যমনস্কভাবে নিজের নগ্ন কাঁধে হঠাৎ হাত চলে যায় তার। কাঁধের একটা বিশেষ জায়গা অসম্ভব জ্বালা করে উঠল আকস্মিক এই স্পর্শে। মনোজিৎ কাঁধ থেকে হাত সরিয়ে এনে নিজের চোখের সামনে মেলে ধরলেন। কয়েক ফোঁটা রক্ত লেগে রয়েছে হাতে। অসাবধানে কেটে গেছে কি? এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় এই দিনের বেলাতেও গত রাতের সেই আতঙ্ক যেন ফিরে আসে তার মনে। অজ্ঞান হয়ে পড়ার আগে কাঁধের উপরই তো একটা মেয়ের হাতের ছোঁয়া পেয়েছিলেন তিনি। সেই কারণে কি কোনোভাবে কেটে গেছে জায়গাটা? নখে? আচমকায় ভীষণ ভয় লাগতে শুরু করেছে মনোজিতের।
বাথরুমের সাদা দেয়ালগুলো নিকষ কালো অন্ধকারের মতো তাকে যেন গিলে খেতে আসছে। হঠাৎই তিনি যেন অনুভব করলেন বাথরুমে তিনি একা নেই। সেই অদৃশ্য দুই চোখের নির্মম চাহনিতে তিনি যেন উকড়ে যেতে লাগলেন ভয়। দুহাত দিয়ে মুখ ঢেকে কোনো রকমে সে অদৃশ্য চোখ দুটি থেকে নিজেকে যেন আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে লাগলেন তিনি। হঠাৎ বাথরুমের বাইরে সাজনির গলা শোনা গেল। खाना रेडी हो गया बाबूजी, जल्दी आइए नहीं तो देरी हो जाएगी। শাওয়ার বন্ধ করে কোনো রকমে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলেন তিনি। অফিসে আসতে আজ বেশ অনেকটাই দেরি হয়েছে মনোজিতের। চা বাগানে যে যার মতো কাজে মগ্ন। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেলেন তিনি। কিছুক্ষণ পরেই মিস্টার রানার আগমন ঘটল। ভদ্রলোক আজও বেজায় উত্তেজিত। ফাইল থেকে মুখ তুলে তার দিকে তাকালেন মনোজিৎ, তারপর বললেন, আবার কি কিছু হয়েছে কি মিস্টার রানা? শ্রমিকদের সমস্যা মিটেছে বলেই তো মনে হলো। যেন ভয়ঙ্কর কোনো গোপন খবর দিচ্ছেন এমনভাবে মিস্টার রানা এগিয়ে এসে প্রায় মনোজিতের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, একটা খবর পেয়েছি স্যার, এই কিরণের উপর নাকি অঙ্কার নজর ছিল অনেকদিন ধরেই। হ্যাঁ, বাবুরামের কাছে গিয়েও নাকি ও অনেকবার কিরণকে বিয়ে করার কথা বলেছিল। তবে অঙ্গার উগ্র রাগী স্বভাবের জন্য বাবুরাম বা কিরণ কেউই তাকে বিশেষ পছন্দ করত না। চা বাগানের একাংশ শ্রমিক মনে করে কিরণ যে রাতে নিখোঁজ হয় সেই রাতে সে যখন একা বাড়ি ফিরছিল তখনই অঙ্গা ওকে ধরে আর ওর সঙ্গে জোর জবরদস্তি করে। তারপরে স্বাদ মিটে যেতেই ওকে খাতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। যদি এটা সত্যি হয় তাহলে তো অঙ্গাকে এভাবে খোলা ঘুরতে দেওয়া উচিত নয় স্যার। আমাদের তো কিছু করা উচিত নাকি? রানার কথাগুলো শুনতে শুনতে মনোজিতের দুই চোখ যেন ঝিলিক খেলে যাচ্ছিল। এত বড় একটা খবর তিনি কিছুতেই জানতেন না। মিস্টার রানাকে শান্ত করে তিনি তাকে তার সামনের চেয়ারটিতে বসতে বললেন। তারপর খুব শান্তভাবেই বললেন, কিরণ নিজেও হয়তো চায় অঙ্গা শাস্তি পাক, তাই অঙ্গা শাস্তি পাচ্ছে না বলেই হয়তো কিরণের আত্মা এভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া এভাবে ওই ছেলেটাকে ধরা যাবে না। আমি বলি কি, ওর উপর একটু নজর রাখুন আপনি, তারপর না হয় দেখা যাবে। মিস্টার রানাই প্রস্তাব শুনে বিশেষ খুশি হলেন বলে মনে হলো না। তো ও মনোজিতের কথার উপর বিশেষ কিছু বলার সাহসও পেলেন না। বিকেলের আলো মরে গেলেই চা বাগান জনশূন্য হয়ে আসে ধীরে ধীরে। কারণ বিদেহী আত্মার ভয় সন্ধ্যা পর্যন্ত কেউ চা বাগানে থাকার সাহস এখন করে না। আজ মনটা এত অস্থির হয়েছিল মনোজিতের। অফিসের কাজে বিশেষ মনোযোগ দিতে পারছিল না, কিন্তু বাড়ি যেতেও ইচ্ছে করছিল না। এই বাড়িতে একাকী সারা রাত কাটানো তার কাছে যেন বিভীষিকার সমান। 6টা নাগাদ রানা এসে ঢুকলেন ঘরে। মনোজিৎকে তখনও কাজ করতে দেখে ভদ্রলোক বললেন, স্যার, এখনো কাজ করছেন আপনি? আর তো কেউ নেই বাগানে। ওই চা ডেলিভারির ডেট আমি বলে কয়ে একটু বাড়িয়ে নিয়েছি, বুঝলেন? আপনাকে একা একা এত কাজ করতে হবে না, আপনি বাড়ি যান, এবার বিশ্রাম নিন। ফাইলে চোখ বোলাতে বোলাতেই মনোজিৎ বললেন, বেরোবো। কাল আমার বাড়ির বাগানে বাবুরাম এসেছিল, কি সব অসংলগ্ন কথাবার্তা বলছিল। ওকে খুঁজে বের করে ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। মিস্টার রানা হাঁ করে তাকিয়েছিলেন মনোজিতের দিকে, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি এবার উঠুন দেখি, উঠুন। অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো মনোজিৎকে। সত্যি তিনি না বেরোলেই ভদ্রলোক অফিস ছেড়ে বেরোতে পারছেন না। পরস্পরকে গুড বাই বলে মনোজিৎ যখন গাড়িতে উঠলেন তখন ঘড়িতে বাজে 6:45। গাড়িতে ওঠা মাত্র একটা চাপা ভয় তাকে যেন ঘিরে ধরতে লাগলো। আকাশে আজ মেঘের লেশ মাত্র নেই। ঝকঝকে গোলাকার চাঁদ আকাশে তার নির্দিষ্ট জায়গাটিতে বসে পৃথিবীকে আলো করতে ব্যস্ত। চা বাগান থেকে গাড়িতে বাংলো পর্যন্ত আসতে বেশি সময় লাগে না, তাই মিনিট 15 পর সঞ্জু যখন বাংলোর সামনে নামিয়ে দিয়ে গেল তখন গতরাতের সেই ভয়াবহ ঘটনাগুলো আবার যেন ফিরে ফিরে আসতে লাগলো মনোজিতের ভাবনায়। আজ বাংলোয় ফিরে ফ্রেশ হয়ে তিনি প্রথমেই ঢুকলেন রান্নাঘরে। বেশি রাত হলে এই রান্নাঘরটাই যেন আতঙ্কের নাগবাসে পিষে মারে তাকে। রান্নাঘরে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে খাবার গরম করে নিজের শোবার ঘরে ফিরে এলেন তিনি। তারপর দরজাটা ভিজিয়ে দিয়ে
কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে টেবিলে বসলেন কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে। কতক্ষণ একভাবে টেবিলে মাথা গুজে কাজ করেছেন তিনি, খেয়াল ছিল না তার নিজেরও। আচমকাই ক্যাঁচ করে অদ্ভুত একটা শব্দে দরজার ভেজানো পাল্লাটা কিছুটা ফাঁক হয়ে গেল। মনোজিৎ অদ্ভুত এবং আচমকাই শব্দে চমকে টেবিল থেকে মাথা তুলে তাকালেন। স্বল্প খোলা দরজাটার দিকে চোখ পড়তেই তার হৃৎপিণ্ড যেন গলার কাছে লাফিয়ে উঠে এলো। স্থানু হয়ে চেয়ারে বসে বিস্ফারিত চোখে তিনি তাকিয়ে রইলেন। বারান্দাটা অন্ধকারের সমুদ্রে ডুবে আছে। দরজার যেটুকু অংশ খোলা সেইটুকু অংশ দিয়েও সেই চোখ ধাঁধানো অন্ধকার যেন গিলে খেতে আসছে ঘরের উজ্জ্বল আলোর সবটুকুকে। কিন্তু মনোজিতের মনেই অন্ধকারের দিকে ছিল না। তার চোখ ছিল অন্ধকারের সমুদ্রে ভেসে থাকা দুখণ্ড মুক্তোর দিকে। দুটো চোখ, হ্যাঁ দুটো চোখ, মণিবিহীন দুটি চোখ বারান্দার অন্ধকার থেকে দরজা কিছুটা ফাঁক করে ঘরের ভেতরে কিছু যেন একটা দেখছে। ভয়ে দিশেহারা হয়ে উঠলেন মনোজিৎ। এইসব কি দেখছেন তিনি? জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি? চোখ দুটো এক দৃষ্টে তখনও তাকিয়েছিল ঘরের ভেতর, বা বলা ভালো মনোজিতের দিকে। মনের সমস্ত সাহস একত্রিত করে কাঁপা কাঁপা পায়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মনোজিৎ। তারপর সশব্দে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর চেয়ারে ফিরে এসে দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলেন তিনি। আজ আর কাজে মন বসবে না, খেতেও ইচ্ছে করছে না। ঘড়ির দিকে তাকালেন মনোজিৎ। রাত 11:30 বাজে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে মনোজিতের চোখে ঘুমের পর্দা নেমে এসেছিল তার নিজের অজান্তেই। এই ঠান্ডা আবহাওয়া, সর্বোপরি মানসিক এই টানাপোড়েনে বিধ্বস্ত থাকার দরুন অল্প সময়েই গভীর ঘুমের দেশে হারিয়ে গেলেন তিনি। কিন্তু আচমকাই ঘুমটা ভেঙে গেল তার। ঘুম ভাঙার পর আরো কিছুক্ষণ বালিশে মাথা দিয়ে চুপ করে শুয়ে রইলেন তিনি। কয়েক মুহূর্ত পর শব্দটার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হলেন তিনি। কেউ খুব চাপা করুণ স্বরে এক নাগারে কেঁদে চলেছে। তাড়াতাড়ি বিছানায় উঠে বসে বেড সুইচে চাপ দিয়ে ঘরের আলোটা জ্বালালেন তিনি। এত পরিষ্কার তিনি শুনতে পাচ্ছেন মেয়েলি কণ্ঠে কেউ কাঁদছে। যত সময় যাচ্ছে আওয়াজটা তত যেন স্পষ্ট হয়ে উঠছে। শব্দের উৎস সন্ধান করতে গিয়ে মনোজিৎ আবিষ্কার করলেন তার মাথার পেছনে যে জানালাটি আছে সেই জানালার ঠিক নিচ থেকেই কান্নার শব্দ আসছে। দুরন্ত ভয় মনোজিতের শরীর অবশ হয়ে গিয়েছে অনেকক্ষণ। তবু সেই বেয়ারা কৌতূহল তাকে বিছানায় স্থির হয়ে বসে থাকতে দিচ্ছে না কিছুতেই। কম্বল মশারির গোলক ধাঁধা কাটিয়ে ঠান্ডার মেঝেতে পা দেওয়া মাত্র মনোজিতের সারা শরীর যেন শিরশির করে উঠল। জানালার সামনে এসে দাঁড়ালেন তিনি। একটা নীলচে পর্দা দিয়ে জানালার পাল্লা দুটি ঢাকা। এই জানালার ওপারে অসীম রহস্য নিজের সঙ্গে নিয়ে বসে আছে সেই মেয়েটি, যার কান্নার শব্দ এখনো মনোজিতের কানে ভেসে আসছে। চুপিসারে আলতোভাবে জানালার পাল্লাটা খুললেন তিনি। বাইরের জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে এক ঝলক শীতল বাতাস মনোজিতের আলোকিত ঘরটার দিকে যেন ধেয়ে এলো। মনোজিৎ গলা বাড়িয়ে জানালার বাইরে ইতিউতি তাকাতে লাগলেন। কিন্তু এই নিকষ কালো অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হচ্ছিল না। একভাবে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন মনোজিৎ। চাইলেও যেন তিনি চোখ সরাতে পারছেন না। ধীরে ধীরে অন্ধকারে চোখ শুয়ে আসতে থাকে তার। অন্ধকারে ডুবে থাকা বাইরের একটি মনুষ্য অবয়ব তার চোখে পড়ল। তার থেকে তার 5 দূরে মাটিতে বসে আছে স্থির হয়ে। একটা একঘেয়ে বিরক্তিকর সুরে তখনও কেঁদে চলেছে সে। মাথাটা মনে হলো 2 হাঁটুর মাঝে গুঁজে রাখা। মনোজিতের গলা শুকিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। অতি কষ্টে তিনি বললেন, এই মেয়ে, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে হাঁটু থেকে মুখ তুলে সোজা সুজি তাকালো মনোজিতের দিকে। থরথর করে কেঁপে উঠলেন মনোজিৎ। সেই দুখানি মুক্ত খণ্ডের মতো চোখ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। তার সাদা পোশাক অন্ধকারের বুকে প্রবল ভাবে দৃশ্যমান। এলোমেলো চুলের রাশি অবাধ্যের মতো এসে পড়ছে তার শুভ্র ফ্যাকাশে মুখে।
তার শুকিয়ে আসা খটখটে লালচে ঠোঁটের ফাঁকে অসম্ভব শয়তানি এক হাসি খেলে বেড়াচ্ছে। সেই বৈশাচিক মূর্তির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেন না মনোজিৎ। জানলার সামনে থেকে বিদ্যুৎ গতিতে সরে এলেন তিনি। শুধুমাত্র এই নারী মূর্তির বিভৎসতা নয়, তিনি ভয় পেয়েছেন আরো একটি কারণে। তিনি চিনতে পেরেছেন এই নারীকে। অসহ্য নীরবতায় কিছুক্ষণ সময় পার করে মনোজিৎ আবার জানালার বাইরে মুখ বাড়ালেন। না, বাইরের প্রকৃতি আবার আগের মতোই নীরব শান্ত। কোনো অস্বাভাবিকতা আর নেই সেখানে। যে এসেছিল তার অস্তিত্ব জানান দিয়েই আবার ফিরে গেছে উহকিনী প্রকৃতির আধারে। পরদিন একদম সকালেই মনোজিতের থেকে জরুরি তলব পেয়ে কিছুটা অবাকই হয়েছিলেন বাদশাহ রানা। তারপর হন্তদন্ত হয়ে মনোজিতের ঘরে ঢুকেই দেখলেন কাজপাগল মানুষটা টেবিলে মাথা গুঁজে বসে আছেন। তার বসার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষটা বেজায় চিন্তিত। মৃদু স্বরে তিনি ডাকলেন মনোজিৎকে। স্যার, আমায় ডেকেছেন? টেবিল থেকে মাথা তুলে তাকালেন মনোজিৎ। চমকে উঠলেন মিস্টার রানা। একই চেহারা হয়েছে মনোজিতের। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল, আর সেই চোখে রাজ্যের ক্লান্তি আর ঘুমের ছাপ স্পষ্ট। ব্যস্ত হয়ে উঠলেন মিস্টার রানা। এ কি চেহারা হয়েছে স্যার আপনার? কি হয়েছে বলুন, ডাক্তার দেখাতে হবে নাকি? মনোজিৎ ক্লান্তভাবে ডান হাতটা তুলে তাকে শান্ত করে সামনের চেয়ারে বসতে বললেন। তারপর একটু ঘরঘরে গলায় বললেন, যে কথাগুলো আপনাকে বলবো বলে ডেকেছি সেগুলো কাজ সংক্রান্ত কোনো কথা নয়। এই কথাগুলো বলতে আমার সত্যি ভীষণ অস্বস্তি হচ্ছে। আপনি আমায় পাগল ভাবতেই পারেন, তবু এই কথাগুলো শেয়ার করার জন্য আপনি ছাড়া আর তো কেউ নেই। আমি ওই বাড়িটাতে থাকতে পারছি না রানা। রোজ রাতে কিছু না কিছু ঘটছে আমার সঙ্গে। সব সময় ওই বাড়িতে দ্বিতীয় কারোর উপস্থিতি অনুভব করছি। সেটা কি সাংঘাতিক অনুভূতি, আপনাকে বলে বোঝাতে পারবো না। কি করব বলুন তো? অসহায়তা ঝরে পড়ে মনোজিতের গলায়। মিস্টার রানার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষটা ভয় পেয়েছে। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, কার উপস্থিতি অনুভব করছেন? দেখেছেন কাউকে? রানার দিকে একটা উজ্জ্বল দৃষ্টি ছুড়ে দিয়ে মনোজিৎ বললেন, কিরণ। আমি কিরণকে দেখেছি গতকাল রাতে, কিন্তু আমি জানি সব আমার মনের ভুল। মারা যাবার পর কেউ কি ফিরে আসতে পারে? হ্যাঁ, এটা সম্ভব নয়। খুব বেশি কাজের চাপ নিচ্ছি বলে কেমন হচ্ছে। আমি কি করব বলুন তো একটু? মিস্টার রানা যেন আরো বিব্রত হয়ে উঠলেন। কিছুটা অনিচ্ছার সঙ্গেই বললেন, এখন এখানকার অবস্থা ভালো নয়, সে তো আপনি জানেনই স্যার। এই আত্মার ভয়ে সকলেই তটস্থ, তার উপর কাজের এত চাপ বেশি। আমি একা কি করে সামলাতে পারবো স্যার? তবুও আপনি যখন অসুস্থ বোধ করছেন তখন কালকের দিনটা ছুটি নিন আপনি, তারপর না হয় দেখা যাবে। আমি আসছি স্যার। মনোজিৎ যেন দিশে হারা হয়ে উঠলেন। মিস্টার রানার একটা হাত খপ করে ধরে ফেললেন। একটা অনুরোধ ছিল, প্লিজ না বলবেন না। আপনি কটা দিন আমার সঙ্গে আমার বাড়িতে থাকবেন? হ্যাঁ, আপনার পরিবার তো এখানে থাকে না। প্লিজ দাদা, প্লিজ প্লিজ চলুন। আমি একা ওই বাড়িতে ফিরতে পারবো না। আপনি যদি অস্বাভাবিক কিছু না দেখেন তবে তো ধরে নিতেই হবে আমার মানসিক সমস্যা হচ্ছে। তখন ডাক্তার তো দেখাতেই হবে। যাবেন তো দাদা? হ্যাঁ, যাবেন তো? ঊর্ধ্বতন অফিসারের মুখে আন্তরিক দাদা ডাক শুনে একটু যেন থমকে গেলেন মিস্টার রানা। তারপর ছোট ছোট নিঃশ্বাস ফেলে বললেন, দাদা এই ডাকটা বহুকাল পরে শুনলাম স্যার। ভাইটা বহু বছর হয়েছে বিদেশে গিয়ে তার এই দাদাকে ভুলেই গেছে। আমি যাব স্যার আপনার সঙ্গে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, এখন আমি আসি।
মনোজিৎ একটি প্রশান্তির দৃষ্টিতে মিস্টার রানার গমন পথের দিকে চেয়ে রইলেন। আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়েছিলেন মনোজিৎ আর মিস্টার রানা। সাজনি তো কেবল মনোজিতের জন্য রান্না করে গিয়েছে সকালে, অতএব বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দুজনে মিলে রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। রান্না শেষে রাত 8:30 নাগাদ 2 কাপ চা নিয়ে দুজনে এসে বসলেন শোবার ঘরটিতে। বিছানার পিছনে থাকা জানালাটা দেখে আচমকাই গাটা ছমছম করে উঠল মনোজিতের। ব্যাপারটা আঁচ করতে পেরেই মিস্টার রানা বললেন, এই জানলা দিয়ে কি? ইচ্ছে করেই কথা শেষ করলেন না তিনি। গম্ভীর কণ্ঠে একবার শুধু বলে চাতে চুমুক দিলেন মনোজিৎ। বেশ, তাহলে রাতের শোবার আগে ওই জানলাটা বন্ধ করে দেব। তাহলে আশা করছি ভয়ের কিছু ঘটবে না। আর আপনি মশারি টানিয়ে ঘুমন তো? মনোজিৎ ইতিবাচকভাবে উপর নিচে মাথা দোলালে মিস্টার রানা আশ্বস্ত হয়ে নিজেও চায়ের কাপে চুমুক দিলেন। পাহাড়ে রাত নামে বড় তাড়াতাড়ি। কর্মব্যস্ত মানুষজন কিছু বুঝে ওঠার আগেই সূর্যদেব তার আলোর রথ নিয়ে দিগন্তের শেষ প্রান্তে রওনা দেন। পেছনে ফেলে রেখে যান মুঠো মুঠো লালচে আবির, যা রাঙিয়ে তোলে সারা আকাশটিকে। এই লালচে আভা ধীরে ধীরে যখন মিলিয়ে আসে, তখন সারা আকাশ জুড়ে রাজত্ব করে গাঢ় কুটিল অমানিশা। পাহাড়ে ধাপে ধাপে গজিয়ে ওঠা ছোট ছোট জনপদগুলিকে দূর থেকে তখন জোনাকির ন্যায় দেখায়। আর এই জনপদের অদূরে রহস্যাবৃত পাহাড়ি অরণ্যে তখন জেগে ওঠে বন্য পশুদের ক্ষুধা। তাদের সেই ক্ষুধার্ত পেটের আকুল গর্জন তখন শোনা যায় অনেক দূর থেকে। মনোজিৎ রান্নাঘরে ব্যস্ত ছিলেন। তাকে কিছুক্ষণ সাহায্য করে বাইরের বারান্দায় বেরিয়ে এলেন মিস্টার রানা। যদিও প্রকৃতি এখন কালো চাদরে নিজেকে সর্বাঙ্গে ঢেকে নিয়েছে, তবুও যেন চোখ সরাতে পারছিলেন না তিনি। কিছুটা দূর থেকেই চঞ্চল মিশুক নদীর বয়ে যাওয়ার শব্দ ভেসে আসছে। এমন শব্দময় পরিবেশে দাঁড়িয়েও মিস্টার রানার গাটা কেমন ভারী হয়ে আসতে লাগলো। মনে হতে লাগলো বাইরের পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন হয়ে কোনো অন্য জগতে আটকে পড়েছেন তিনি। কি দেখছেন মিস্টার রানা? জায়গাটা খুব নির্জন, আসলে ভয় লাগছে। আচমকা মনোজিতের গলা শুনে চমকে উঠেছিলেন মিস্টার রানা। তবুও নিজেকে সামলে খুব সহজভাবেই তিনি বললেন, কেন জানি না, এখানে এসে আরো বেশি করে কিরণের কথা মনে পড়ছে। অমন ফুটফুটে মেয়েটাকে কি নির্মমভাবে খুন করেছে। শরীরের যত্রতত্র কামড়ের দাগ, শরীরের পোশাক তো প্রায় ছিলই না। এত সব করেও ক্ষান্ত হয়নি সেই নরপিশাচটা। মেয়েটা যখন তার হাত ছাড়িয়ে পালাচ্ছিল, তখন তাকে ধাওয়া করে অবশেষে তাকে টেনে নিয়ে গিয়ে খাদে ছুঁড়ে ফেলে দিয়েছে। উফ, খাদের নিচে কোনো একটা গাছে আটকে গিয়েছিল মেয়েটা। কিরণ সেদিন বাড়ি না ফেরায় বাবুরাম পুলিশে খবর দেয়, আর 2 দিন বাদে ওর ওই দেহটা পুলিশ খুঁজে পায়। অবশ্য কে এই কাজ করেছে তা এখনো অজানা। অঙ্গা রকচটা, গায়ে জোরও কম নেই। মেয়েটার দিকে ওর নজর ছিল অনেকদিনই, তবে পাত্তা পায়নি কখনোই। সেই রাগ থেকেই এই অঘটনটা ঘটিয়ে ফেলেছে কিনা কে জানে। না হলে কিরণের মতো এত সহজ সরল মেয়েকে কেউ কেন মারবে? আলোচনাটা মোটেই ভালো লাগছিল না মনোজিতের। তাও তিনি বললেন, কিরণের নিখোঁজ হওয়া বা তার খুন সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমারও বড় মায়া হচ্ছে মেয়েটার জন্য, কিন্তু খুনিকে খুঁজে বের করা তো আমার কাজ নয়। পুলিশ নিশ্চয়ই তাদের কাজ করছেন। কিরণকে যে বা যারাই মেরে থাকুক, কিরণ মৃত। কিন্তু এই পাহাড়ি কুসংস্কার ভয়ানক ছোঁয়াচে দেখছি। আমিও রীতিমতো ভয় পাচ্ছি। আচ্ছা, বাদ দিন এখন এসব। 10টা বাজতে চললো প্রায়। চলুন না, ডিনারটা সেরে নি, তারপর না হয় গল্প হবে আবার। হ্যাঁ চলুন, এমনিতেও তো করবার মতো কিছু নেই বিশেষ। আজ আর আপনাকে কাজেও বসতে হবে না। একটু হেসে মনোজিৎ তাকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। রাত্রে খাবার সেরে রান্নাঘর বন্ধ করে ঘরে ঢুকে মনোজিৎ দেখলেন মিস্টার রানা বাগানের দিকের সেই জানালাটা খুলে দাঁড়িয়ে আছেন চুপ করে। এইটুকু সময়ের মধ্যে কখন মশারি টাঙিয়েও ফেলেছেন তিনি। মনোজিৎ হাসি মুখে বললেন, জানলাটা দিয়ে ভীষণ ঠান্ডা হাওয়া দেয়। রাতে শোয়ার আগে ওটা কিন্তু বন্ধ করে দেব। ওই জানলা দিয়ে কাল আমি... আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাত বিরাতে ওসব বলতে হবে না।
আমি বরং জানলাটা বন্ধ করে দিচ্ছি। কাষ্ঠ একটা হাসি হাসলেন মনোজিৎ। ভদ্রলোকে তিনি কি করে বোঝাবেন শুধু জানালার বাইরে নয়, কিরণের উপস্থিতি তিনি অনুভব করেন সারা বাড়ি জুড়ে। পাশাপাশি বালিশে মাথা দিয়ে অসমবয়সী দুই মানুষের গল্প বেশ জমে উঠেছিল। আচমকা মনোজিৎ নিজের তর্জনীটি দুই ঠোঁটের উপর রেখে চুপ করতে বললেন মিস্টার রানাকে। কি হলো স্যার? কিছু শুনতে পাচ্ছেন? ভালো করে শুনুন তো। এত রাতে ফিসফিসে কণ্ঠে মনোজিতের কথাগুলো শুনে গাটা শিরশির করে উঠল এই 40 ঊর্ধ্ব মিস্টার রানার। কানটা আপনা থেকে খাড়া হয়ে উঠল তার। হ্যাঁ, সত্যি তো, শুনশান পাহাড়ি রাতে ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজের সঙ্গে একটা মিহি অথচ ভীষণ স্পষ্ট কান্নার শব্দ ভেসে আসছে। প্রথমে মিস্টার রানাই মুখ খুললেন। আওয়াজটা পাচ্ছি স্যার, কিন্তু এভাবে কাঁদছে কে? চলুন তো গিয়ে একবার দেখি বাইরেটা। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এত রাতে বাইরে বেরোবেন? তবে আমি নিশ্চিত হলাম একটু হলেও যে আমার মাথা খারাপ হয়ে যায়নি। আওয়াজ আপনিও শুনতে পাচ্ছেন। এখন কিচ্ছু করতে হবে না, চুপচাপ শুয়ে থাকুন। মিস্টার রানার দীর্ঘ শরীরটা ছটফট করে উঠল। স্যার স্যার, আওয়াজটা তো অনেক কাছে চলে এসেছে স্যার। মনে হচ্ছে ঠিক ঘরের বাইরে কেউ কাঁদছে। এভাবে শুয়ে থাকা যায় নাকি স্যার? বাইরে যে আছে তার বিভৎস রূপ এত রাতে দেখার কি দরকার? দয়া করে বেশি সাহস দেখাতে যাবেন না। ভয় আতঙ্কে মিস্টার রানার মুখে আর কথা সরছে না। একা একা বাইরে যাওয়ার সাহসও নেই তার। বাধ্য হয়েই প্রায় নিঃশ্বাস বন্ধ করে শুয়ে রইলেন তিনি। মিনিট 10 আতঙ্কের প্রহর এভাবেই কেটে গেল। কান্নার আওয়াজটা হঠাৎ করেই যেমন শুরু হয়েছিল তেমনই হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। মিস্টার রানা মাথা না ঘুরিয়ে শুধু চোখটা ফেরালেন মনোজিতের দিকে। স্যার, আওয়াজটা বন্ধ হয়ে গেছে তাই না? আপনি আর কিছু শুনতে পাচ্ছেন? না, যাক, আওয়াজটা আর পাচ্ছি না। এবার চলুন ঘুমিয়ে পড়া যাক, কাল তো আবার অফিস যেতে হবে। ধীর নিঃশব্দ পায়ে রাত এগিয়ে চলতে লাগলো। মনোজিতের আশ্বাসেও মিস্টার রানার চোখে ঘুমের লেশ মাত্র নেই। ভয়ে কাটা হয়ে জড়সড় ভাবে তিনি চুপ করে শুয়ে আছেন। আচমকাই তার চোখ গিয়ে পড়ল দরজার দিকে। কিছু একটা যেন এসে দাঁড়িয়েছে দরজার ঠিক কাছটায়। ভয়ে মনোজিতের দিকে তাকালেন তিনি। মনোজিৎ ঘুম হচ্ছে। একটু একটু করে শরীরের সমস্ত সাহস জড়ো করে বিছানায় উঠে বসে হাঁক দিলেন তিনি। কৌন হ্যায়? মূর্তিটা একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছটাতে। এতক্ষণে মিস্টার রানা বুঝলেন মূর্তিটা কোনো মহিলা। মাথা নিচু করে পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে আছে চুপ করে, যেন এত রাতে না বলে ঘরে ঢুকে পড়ে ভীষণ লজ্জায় পড়ে মাথা তুলতে পারছেন না। হঠাৎ একটা কথা মনে পড়ে মিস্টার রানার। সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। এই বিজন প্রান্তরে এই বাড়িতে তিনি একা জেগে আছেন, এই কথাও তার মনে পড়ে গেল। দরজার কাছে যে এসে দাঁড়িয়েছে সে ঘরে ঢুকলো কি করে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। মশারি চাদরের ভিতর বসে তিনি রীতিমতো ঘামতে শুরু করেছেন তখন। কিছুক্ষণের জন্য বোধহয় দরজার দিক থেকে চোখটা সরে গিয়েছিল তার। আচমকাই ফিরে দেখলেন সে নারী ততক্ষণে সচল হয়ে উঠেছে। ধীরে ধীরে সে এগিয়ে আসছে বিছানার দিকে। আর থাকতে পারলেন না মিস্টার রানা, চিৎকার করে ডাকতে লাগলেন, স্যার উঠুন, ও এসেছে স্যার, আপনি উঠুন স্যার প্লিজ। ঘুম ভেঙে গেল মনোজিতের। লাফ দিয়ে উঠে বসে চট করে ঘরের আলোটা জ্বালালেন। তারপর তিনি দেখলেন তার ঠিক পাশে চাদর জড়িয়ে বসে ঠকঠক করে কাঁপছেন মিস্টার রানা। মনোজিৎকে উঠে বসে দেখে তিনি কিছুটা যেন আশ্বস্ত হলেন। তার ফ্যাকাশে মুখে ধীরে ধীরে রং ফিরতে লাগল। মনোজিৎ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দাদা? হ্যাঁ, কি দেখে ভয় পেয়েছেন? ওই দরজার কাছে কিরণ দাঁড়িয়ে ছিল স্যার। আপনাকে উঠতে দেখেই কখন যেন গায়েব হয়ে গেছে স্যার। ও আমার দিকে এগোচ্ছিল, কিন্তু
কিন্তু আমি তো কিছু করিনি স্যার, আমি তো কিছু করিনি স্যার। কান্নায় ভেঙে পড়লেন মিস্টার রানা। মনোজিৎ সবই জানতেন, তাই তিনি বিশেষ অবাক বা ভীত কোনোটাই হলেন না। শুধু বললেন, আপাতত ও চলে গেছে, আপনি ঘুমানোর চেষ্টা করুন, আমি আছি, কিচ্ছু হবে না। মনোজিতের কথা শুনে কিছুটা শান্ত হয়ে বালিশে মাথা রেখে চোখ বুঝলেন মিস্টার রানা। বিড়বিড় করে বললেন, কিন্তু কিন্তু ও গেল কোথায়? চোখের সামনে থেকেই কখন মিলিয়ে গেল বুঝতেই পারলাম না। মনোজিৎ সব শুনছিলেন। তার বুকটা ভয়ে ঢিপ ঢিপ করছে, তবুও জোর করে চোখ দুটো বন্ধ করে এই ভয়ের অনুভূতি থেকে বাঁচার চেষ্টা করতে লাগলেন তিনি। ধীরে ধীরে ঘরের পরিবেশ নীরব হয়ে এলো। দুজন পুরুষের কেউই খেয়াল করলেন না মশারির ছাদে বসা কোনো এক মহিলার কালো অপছায়া তার মনেহীন শুভ্র চোখ দিয়ে হিংস্রভাবে তাদের দুজনকেই জড়িত করছে। পরদিন সকালে মনোজিতের হাতের ধাক্কায় ঘুম ভাঙল মিস্টার রানার। চোখ কচলে বিছানায় উঠে বসে কিছুটা ধাতস্থ হয়ে গতরাতের ঘটনার কথা ভাবতে লাগলেন তিনি। যদিও এখন দিনের উজ্জ্বল আলো ঢেউয়ে রাতের সেই অপার্থিব ভয়ের অনুভূতি খড়কুটোর মতোই ভেসে গেল। মনোজিতের দুই চোখের জিজ্ঞাসু চাহনিকে এক প্রকার উপেক্ষা করেই মিস্টার রানা বিছানা থেকে নেমে দাঁড়ালেন। তারপর সহজভাবেই বললেন, আজ চাটা আমি বানাচ্ছি স্যার, এমনিতেই তো একটু পর খেতে বসতে হবে, আপনি স্নানে যান বরং। মনোজিৎ আর বেশি কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। চট করে চোখে মুখে জল দিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলেন মিস্টার রানা। সাজনি হয়তো এখন ওখানেই আছে। রান্নাঘরে এসে দেখলেন সাজনি সবেমাত্র রান্না বসিয়ে গুনগুন সুরে কোনো এক পাহাড়ি গানের কলি গাইছে। ভোরের কুয়াশা মাখা শীতল পরিবেশে এমন মিঠে গানের সুর গানে যেন মধু ঢালতে লাগলো মিস্টার রানার। অবশ্যই এই অনুভূতি কিছুক্ষণের না, সাজনির সঙ্গে তার ভীষণ জরুরি কিছু কথা বলার আছে। সাজনির সামনে সে দাঁড়িয়ে সরাসরি তিনি বললেন, সাজনি, কিছু কথা আছে তোমার সঙ্গে, একটু সময় হবে? আমি তোমার বাবুজির সঙ্গে কাজ করি, 5টা মিনিট একটু কথা বলতে চাই। আচমকা বাড়ির মধ্যে অচেনা মানুষ দেখে ভীষণ রকম চমকে উঠেছিল সাজনি। কিন্তু মিস্টার রানার মোলায়েম কণ্ঠস্বর এবং তার ভদ্রলোক সুলভ আচরণে কিছুটা যেন স্বস্তি পেল সাজনি। ওনাটা মাথার সামনে একটু টেনে কুণ্ঠা ভরেই সে বলল, আহা, বলি, আমার সঙ্গে কি দরকার? তুমি অঙ্গাকে চেনো? ওর সঙ্গে কি কিরণের সত্যিই কোনো সম্পর্ক ছিল? আমি জানি অঙ্গাকে তুমি চেনো, তাই কিছু লুকিও না কিন্তু। সাজনির চোখে সতর্কতার একটা ভাব ফুটে উঠল কিছুক্ষণের জন্য। মিস্টার রানা পরিষ্কার সেটা বুঝতে পারছিলেন। তার ফর্সা দুটো গালও উত্তেজনায় লাল হয়ে এসেছে, এটাও তিনি লক্ষ্য করলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন উত্তরের জন্য। কয়েক মিনিট পর নিজেকে একটু গুছিয়ে নিয়ে সাজনি বলল, এটা তো সবারই মালুম আছে যে আঙ্গা কিরণকে প্यार করত, তবে वो लड़का बहुत मिजाज दिखाए, बहुत रागोर, लेकिन नंगा कभी बुरा नजर से किरण को देखे नहीं। কি যে হয়ে গেল আমি भी বুঝতে পারছি না বাবুজি। গম্ভীর হয়ে গেলেন মিস্টার রানা। ভ্রুক দুখানা তার কুঁচকে উঠেছে অস্বাভাবিকভাবে। সাজনিকে আর বিশেষ কোনো প্রশ্ন করলেন না তিনি। পরবর্তী 2 দিন একটা অদ্ভুত ঘোরের মধ্যেই কেটে গেল মিস্টার রানার। মনোজিতের কোনো কথাই ভুল নয়। এই বাড়িতে কিরণের উপস্থিতি তিনিও প্রতি মুহূর্তে অনুভব করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কিরণকে তার ভয় লাগে না। তার মনে হয় কিরণের হয়তো কিছু বলার আছে, তাই বারবার সে ফিরে আসে এই বাড়িতে। অমন সুন্দর ফুটফুটে মেয়েটার এই ভয়াবহ পরিণতি তিনিও যেন মেনে নিতে পারছেন না কোনোভাবেই। সেদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে অনেকক্ষণ ছেঁড়া ছেঁড়া বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল তার। কিরণের মৃত্যুর সঙ্গে অঙ্গার যে একটা যোগসূত্র আছে সেটা তিনি নিশ্চিত। ছেলেটা কিরণকে না পেয়ে রাগের মাথায় দুষ্কর্ম ঘটে ফেলেছে, এটা মোটামুটি পরিষ্কার। কিন্তু আচমকা ভীষণ দমবন্ধ করা এক অনুভূতিতে তার চিন্তার জাল ছিন্ন হয়ে গেল। পায়ের উপর বরফ শীতল কিছু একটার স্পর্শে তিনি স্পষ্ট অনুভব করেছেন
প্রচন্ড ভয়ে প্রায় ঘেমে উঠেছেন তিনি ততক্ষণে। বালিশ থেকে মাথা না তুলেই কোনো রকমে নিজের পায়ের দিকে ভয়ার্ত দৃষ্টি ছুড়ে দিলেন তিনি। ঘরের লালচে আলোয় তার চোখের সামনে যে দৃশ্য তিনি দেখলেন, তাতে কিছুক্ষণের জন্য যেন তার হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে গেল। তিনি স্পষ্ট দেখলেন তার পায়ের কাছে আলুথালু ভঙ্গিতে এবং তার দিকে স্থির দৃষ্টি মেলে বসে আছে কিরণ। তার ফ্যাকাশে শীর্ণ মুখ যেন হিংস্রতার প্রতিমূর্তি হয়ে তার সামনে উপস্থিত। লম্বা চুল মুখের সামনে নেমে এসেছে পাহাড়ি ঝর্ণার মতো। সাদা মনেহীন চোখের দৃষ্টি যেন ছুরির ফলার মতো তার শরীর ভেদ করে হৃদয়ের কথা পড়ার চেষ্টা করছে, আর কোনো এক অজ্ঞাত কারণে ক্রমাগত মাথা দুলিয়ে চলেছে সে ভয়াবহভাবে। কিরণ! অস্ফুটে একটা চিৎকার করে ধরফর করে বিছানায় উঠে বসলেন তিনি। কিরণ নির্বিকারভাবেই সেই একই জায়গায় বসে তাকিয়ে আছে তার মুখের দিকে। প্রচন্ড ভয়ে মাথা কাজ করছিল না মিস্টার রানার, তবুও গলার স্বর যতটা সম্ভব শান্ত রেখে কিরণের উদ্দেশ্যে তিনি বললেন, বেটি, কি চাই তোর আমার কাছে? বল আমায়। কিরণের ঠোঁটে যেন করুণ হাসির একটা রেখা ফুটেই মিলিয়ে গেল। নিজের ঘাড়টা অস্বাভাবিকভাবে একদিকে হেলিয়ে হিসে স্বরে উত্তর দিল সে, मुझे सिर्फ बदला चाहिए, बदला। কার থেকে বদলা চাস তুই? বল আমায়। উত্তরে কিরণ কি বলল সেটা আর শোনা হলো না মিস্টার রানার। আচমকাই দেখলেন ঘরের আলো জ্বলে উঠেছে। মনোজিৎ বেড সুইচ টিপে আলো জ্বালিয়েছে কখন। বিছানার উপর হতভম্বের মতো বসে থাকা মিস্টার রানার উদ্দেশ্যে তিনি বললেন, কি ব্যাপার? মনে হলো যেন কারোর সঙ্গে কথা বলছেন। শরীর খারাপ লাগছে? মিস্টার রানা তখনও কিরণকেই যেন খুঁজে চলেছিলেন, যদিও বিছানার ওই বিশেষ জায়গাটা বর্তমানে শূন্য। কিরণ কখন যেন চলে গিয়েছে। কিছুক্ষণ পর চোয়াল শক্ত করে গম্ভীর গলায় তিনি বললেন, অঙ্গাকে শাস্তি পেতে হবে স্যার। ও যা করেছে তার জন্য ওকে ক্ষমা করা যায় না। কিরণ বেটিও এটাই চায়। কাল এই ব্যাপারটার একটা এসপার ওসপার আমাকে করতেই হবে। আমি আপনার থেকে শুধু অনুমতিটা চাইছি। মনোজিৎ এতক্ষণে কিছুটা হলেও বিষয়টা যেন আঁচ করতে পেরেছিলেন। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ঘাটটা সামান্য হেলিয়ে তিনি মিস্টার রানার প্রস্তাবে সম্মতি জানালেন। পরদিন সকালে সামনের বিস্তীর্ণ মাঠে সকল শ্রমিককে জরুরি তলব পাঠালেন মিস্টার রানা। মনোজিৎ গম্ভীর মুখে চুপ করে একটি চেয়ার নিয়ে অদূরেই বসে সবকিছু লক্ষ্য করছিলেন। আজ যা হবে সবকিছুর দায়িত্ব তিনি দিয়ে রেখেছেন মিস্টার রানাকেই। হয়তো আরো আগেই তার এই পদক্ষেপটা নেওয়া উচিত ছিল। মিনিট দশেকের মধ্যেই সকল চা শ্রমিক এসে জড়ো হলেন সেখানে। সকলের কৌতূহলী দৃষ্টি পর্যায়ক্রমে একবার মিস্টার রানা আর একবার মনোজিৎকে পরখ করে নিচ্ছিল। মনোজিতের সঙ্গে ইঙ্গিতপূর্ণ একটা দৃষ্টি বিনিময় হল মিস্টার রানার। তারপর উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, তোমরা সকলেই জানো তোমাদেরই বন্ধু এই চা বাগানের কর্মী বাবুরাম থাপা বর্তমানে বদ্ধ পাগল, আর তার একমাত্র মেয়ে কিরণ বর্তমানে মৃত। কোনো এক মানুষরূপী পশু নির্মমভাবে অত্যাচার করে খুন করেছে মেয়েটাকে। বাবুরামের খোঁজ গত 4-5 দিন ধরেই পাওয়া যাচ্ছে না। ভেবে দেখো তোমরা, শুধুমাত্র ওই একটা মানুষের জন্য গোটা পরিবারটা শেষ হয়ে গেল। কিরণের আত্মা এখনো মুক্তি পায়নি বন্ধুগণ। সে আজও ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র সেই পাষণ্ডটার শাস্তি দেখবে বলে। কিরণের এই অশরীরী হয়ে ঘুরে বেড়ানোর কথা নেহাতি মিথ্যা গুজব নয়। আমি এবং মনোজিৎ স্যার দুজনেই তাকে দেখেছি। এছাড়া বিভিন্ন সোর্স থেকে খবর পেয়ে আমি এখন নিশ্চিত হয়েছি যে কে আসলে খুন করেছে কিরণকে। হ্যাঁ, আমি জানতে পেরেছি, এবং তোমরাও জানলে আরো অবাক হবে। সেই খুনি আমাদের মধ্যেই বর্তমানে উপস্থিত রয়েছে। মিস্টার রানার কথা শুনে উপস্থিত ভিড়টায় ছোটখাটো একটা গুঞ্জন শুরু হয়ে গেল। সকলেই যেন বোঝার চেষ্টা করছেন মিস্টার রানা আসলে কার কথা বলতে চাইছেন। একজন বয়স্ক চা শ্রমিক হাত জোর করে বললেন, স্যারজি, আমরা সবাই চাই কিরণকে ইনসাফ দিতে। তার মৃত্যুতে আমরাও বহুত কষ্ট পেয়েছিলাম। বাবুরামটাও কেমন যেন হয়ে গেল তারপর থেকেই। আপনি আপনি সেই জানোয়ারটার নামটা শুধু বলুন একবার,
বাকি বাকি আমরা সবাই বুঝে নেব। মিস্টার রানা উপস্থিত সকলের চোখের উপর নিজের দৃষ্টি বুলিয়ে সকলের ভেতরে থাকা এতদিনের ক্ষোভের পরিমাণটা আঁচ করার চেষ্টা করছিলেন যেন। হঠাৎ বিদ্যুৎ বেগে বাঁ হাতের তর্জনী তুলে একটি অল্প বয়সী ছেলের উপর ইশারা করলেন তিনি এবং কঠিন কণ্ঠে বললেন, এই কাজ অঙ্গা ছাড়া আর কেউ করতে পারে না। আচমকা সকলের সামনে তার নাম ওঠায় অঙ্গা ভীষণ রকম ঘাবড়ে গিয়েছিল। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে উঠল সে। প্রায় চিৎকার করে সে বলল, আপনার দিমাগ ঠিক আছে তো স্যারজি? এই পাহাড়ের সবাই জানে কিরণকে আমি মহব্বত করতাম, আমি ওকে কেন মারবো? মিস্টার রানা এগিয়ে এলেন অঙ্গার দিকে। তারপর বললেন, মহব্বত করতে তা নয় বুঝলাম, কিন্তু কিরণ তো তোমায় এতটুকুও পছন্দ করতো না। তোমার রাগ হতো না? জরুর হতো, বহুত রাগ হতো। ওকে সামনে দেখলেই মনে হতো। কথা শেষ করল না অঙ্গা, বরং হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করতে লাগলো সে। আর বিশেষ কিছু বলতেও হলো না তাকে। উপস্থিত সকল লোকজন ততক্ষণে ঘিরে ধরেছে তাকে। তাদের রাগী লাল চোখ কঠিন পেটানো পাহাড়ি মজবুত হাতগুলির দিকে তাকিয়ে অঙ্গারও বুক শুকিয়ে আসতে লাগলো। মিস্টার রানা ভিড়টা থেকে বেরিয়ে আসতে আসতে সকলের উদ্দেশ্যে বললেন, পুলিশকে অনেক দিন সময় দেওয়া হয়েছিল, তারা তো কিছুই করলো না। আজ তাই তোমাদের দিন। শাস্তি দাও এই শয়তানটাকে, শাস্তি দাও। প্রায় 200 মানুষ শুধুমাত্র এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিল বোধহয়। প্রবল আক্রোশে তারা ঝাঁপিয়ে পড়ল অঙ্গার উপর। মনোজিৎ এবং মিস্টার রানা ধীরে ধীরে বেরিয়ে এলেন চা বাগানের চত্বরটা ছেড়ে। গাড়িতে যেতে যেতে অনেক দূর পর্যন্ত অঙ্গার করুণ চিৎকার তাদের কানে আসতে লাগলো। এত তাড়াতাড়ি দুজনকে বাংলোয় ফিরে আসতে দেখে সাজনি ভীষণ অবাক হলো। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসু চোখে তাকালো দুজনের মুখের দিকে। মনোজিৎ একটু খুশি মনেই তাকে জানালেন চা বাগানে ঘটা প্রতিটা ঘটনায়। অঙ্গার মতো একজন জঘন্য অপরাধী তার যোগ্য শাস্তি পেয়েছে, এটা শুনে তার মনও পরম আনন্দে ভরে উঠল। এই বাড়ি থেকেই কিরণের বিদেহী আত্মার নজর সত্যি যেন সরে গিয়েছে। বাড়ির আনাচে কানাচে যে ভয়ের অনুভূতিটা ঘাপটি মেরে বসে থাকত, সেই ভয়টাও যেন উধাও। মনোজিৎ এবং মিস্টার রানা দুজনেই বেজায় খুশি মনে ধোঁয়া ওঠা 2 কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ের সন্ধ্যাকালীন সৌন্দর্য উপভোগ করতে করতে টুকরো টুকরো বিভিন্ন গল্পে মত্ত ছিলেন। মিস্টার রানা স্নিগ্ধ চোখে মনোজিতের দিকে তাকিয়ে বললেন, অঙ্গাকে যে আমরা ধরেছি, এতে কিরণের আত্মা হয়তো সত্যিই শান্তি পেয়েছে। আগে এই বাড়িটায় সব সময় একটা দম বন্ধ করা পরিবেশ ছিল, সেটা এখন আর নেই বললেই চলে। দেখি এসব ঝামেলা মিটলে বাবুরামের ব্যাপারেও একটু খোঁজ খবর করতে হবে। শহরে নিয়ে গিয়ে সেরকম হলে ভালো ডাক্তার দেখাবো। মনোজিৎ কোনো কথাই বলছিলেন না। গরম চায়ে চুমুক দিতে দিতে তাকিয়েছিলেন সামনের অসীম অন্ধকারের দিকে। তার মনে তখন ঠিক কি চলছিল তার আঁচ কোনোভাবেই পাচ্ছিলেন না মিস্টার রানা। তাই কিছুক্ষণ চুপ থেকে তিনি ফের কথা শুরু করলেন। আর আশা করি এই বাড়িতে একা থাকতে আপনার সমস্যা হবে না কোনো। কিরণ তো এখন মুক্তি পেয়ে গেছে। আমি কাল অফিস থেকে নিজের বাড়িতেই ফিরে যাব ভাবছি। এতক্ষণ পর মিস্টার রানার দিকে ঘুরে তাকালেন মনোজিৎ। তারপর শান্তভাবে বললেন, মৃত্যুর পর যে কিছু হয় তা আমি বিশ্বাস করি না দাদা। কিরণের অশরীরী যে আত্মার উপস্থিতি অনুভব করতাম, সেটা আমার অবচেতন মনের ভয় ছাড়া আর কিছুই নয়। এবার আপনি হয়তো বলবেন, তাহলে আপনি কেন দেখলেন কিরণকে? এটার কারণ হলো ভয় ভীষণ ছোঁয়া আছে দাদা। আমার ভয়টাই কেবল আপনার মনে সঞ্চারিত হয়েছিল। পরে ঠান্ডা মাথায় সবটা ভেবে আমার এটাই মনে হয়েছে। অবশ্যই এতে ভালোই হয়েছে। ভয় না পেলে এত তাড়াতাড়ি অঙ্গাকে শাস্তি দেওয়ার কথা মাথাতেও আসতো না আমাদের। ওকে নিশ্চয়ই আজ খুব মারধর করা হয়েছে, আর এটাই উচিত। ও সুস্থ হয়ে এলেও যেন কোনোভাবে এখানে কাজ না করতে পারে, সেটা দেখার দায়িত্ব আপনার। আর হ্যাঁ, আপনাকে আর আটকে রাখবো না। অসংখ্য ধন্যবাদ দাদা, এইভাবে আমার পাশে বিপদের দিনে থাকার জন্য। আপনি... কথা শেষ হলো না মনোজিতের। কিছু মানুষের উত্তেজিত কণ্ঠস্বর কানে আসায় কথা বন্ধ করে বাইরের গেটের দিকে তাকালেন তিনি। মিস্টার রানাও শুনতে পেয়েছেন কিছু নিশ্চয়ই, কারণ তিনিও তাকিয়েছেন গেটের দিকেই। চার কাপটা নামিয়ে রেখে একটু চিন্তিত হয়েই মনোজিৎ বললেন, শব্দটা গেটের বাইরে থেকে আসছে, তাই না?
কি হলো আবার? আপনি একটু দাঁড়ান তো, টর্চটা নিয়ে আসি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মিস্টার রানা মাথা নেড়ে হ্যাঁ বললেন। গেটের বাইরের দিকে চোখ পড়তে অবশ্য দুজনের মুখেই স্বস্তি ফুটে উঠল। ও, এরা তো চা বাগানেরই শ্রমিক, চেনা মানুষ। মনোজিৎ বললেন, কি ব্যাপার, তোমরা সব দল বেঁধে এসেছো এই সন্ধ্যায়? কিছু হয়েছে? বছর 30-এর নীলেশ থাপা তার ফর্সা লালচে মুখে ভয় এবং কষ্টের অদ্ভুত মিশ্র একটা অনুভূতি ফুটিয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে স্যারজি। অঙ্গা অঙ্গা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সকালের ওই ঘটনার পর 2-3 জন লোকের পাহারায় ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। রানা স্যার তো বলেছিলেন আজ ওকে বাড়িতে আটকে রেখে কাল সকালে পুলিশে খবর দেবেন। তার আগেই কি সব হয়ে গেল স্যারজি। অঙ্গা বুড়া ইনসান হতে পারে, লেকিন ও তো এতদিন আমাদের সঙ্গেই কাম করেছে। আপনি... মনোজিতের চোখ মুখ অসম্ভব কঠিন হয়ে উঠছিল কথাগুলো শুনতে শুনতে। নীলেশকে কথা শেষ করতে না দিয়ে তিনি বললেন, ও সত্যি আত্মহত্যা করেছে নাকি তোমরাই মেরে ওকে ঝুলিয়ে দিয়েছো? অঙ্গা কিছু লিখে রেখে গেছে? নীলেশ একটু যেন থতমত খেয়ে গেল যেন। হাত জোর করে সে বলল, আমরা কেন ওকে মারবো স্যারজি? আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। হ্যাঁ হ্যাঁ, একটা কাগজ পেয়েছি আমরা। ও লিখেছে আমরা এই ভুল করেছি। অঙ্গা কিরণকে কোনোভাবেই মারেনি। ও তো কিরণকে বহুত প্যার করতো। কাগজটা কোথায়? নিয়ে এসেছো? দাও ওটা। আর বাকি কিছু চিন্তা করতে হবে না, পুলিশকে আমি সামলে নেব। শার্টের পকেট থেকে ভাঁজ করা একটা চিরকুট বার করে মনোজিতের হাতে দিয়ে দিল নীলেশ। মনোজিৎ খেয়াল করল চিরকুটটা দেওয়ার সময় অস্বাভাবিকভাবে নীলেশের হাতটা কাঁপছে। ঠোঁটের কোনায় বাঁকা হাসির একটা রেখা ফুটে ওঠে তার। নীলেশের কাঁধে একটা হাত রেখে সস্নেহে তিনি বললেন, চিন্তা করতে হবে না তোমায়, পুলিশের ঝামেলা আমি সামলে নেব। তোমরা বরং বাবুরামকে খোঁজার চেষ্টা করো, ওর অনেকদিন খোঁজ নেই। নীলেশ সম্মতি সূচকভাবে মাথা নাড়িয়ে সঙ্গীদের নিয়ে গেটের দিকে অগ্রসর হল। তারপর ধীরে ধীরে পাহাড়ি কোনো এক অন্ধকার গলির মধ্যে হারিয়ে গেল। মিস্টার রানা এতক্ষণ একটা কথাও বলেননি। সকলে ফিরে যাওয়ার পর মনোজিৎ খুব শান্তভাবেই তাকে বললেন, ভেতরে যাই, চলুন। চা তো ঠান্ডা হয়ে গেল, আরো 2 কাপ চা করতে হবে। সে যাব, কিন্তু এটা কি হলো? তবে কি কিরণের খুনি অন্য কেউ? অঙ্গার উপরকে মিথ্যা সন্দেহ করে এত বড় পাপ করে ফেললাম আমরা। মৃত্যুর আগের মুহূর্তে কেউ মিথ্যা কথা বলে না স্যার। অঙ্গা কিছু করেছিল কিনা সেটা জানার উপায় তো আর নেই। তবে আপনি তো কাল খেয়াল করেছেন এই বাড়িতে কিরণের উপস্থিতির কোনো আভাসটুকুও পাওয়া যাচ্ছে না। অঙ্গার মৃত্যুতে কিরণ তাহলে শান্ত হলো কেন? এত চিন্তা করতে হবে না, বাদ দিন। বাবুরামকে তাড়াতাড়ি খুঁজে ভালো একটা অ্যাসাইলামে পাঠাতে হবে। এবার লোকটা ট্রিটমেন্ট দরকার। মিস্টার রানা যেন এবার একটু অসন্তুষ্ট হলেন। কিছুটা রুক্ষ স্বরেই বললেন, সে কি, অ্যাসাইলামে কেন? দার্জিলিংয়ে অনেক ভালো ভালো সাইকিয়াট্রিস্ট আছে, কটা মাস ট্রিটমেন্ট করলেই তো ঠিক হয়ে যাবে। ও অ্যাসাইলামে গিয়ে ট্রিটমেন্টের থেকেও বেশি অত্যাচারিত হবে মানুষটা। আপনাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না স্যার, আমি দার্জিলিংয়ে ডাক্তার দেখাবো বাবুরামকে। মনোজিৎ একটু যেন থমকে গেলেন। তারপরে কণ্ঠস্বর একটু শ্লেষ মিশ্রিত করে বললেন, বাহ, আজকাল আমার ওপরেও কথা বলছেন দেখছি। ভালো ভালো, আপনি যদি ওর পুরো দায়িত্ব নিতে চান তো নিন, পরে গন্ডগোল হলে তখন কিন্তু আমায় কিছু বলবেন না। মিস্টার রানা যেন একটু অপ্রস্তুত হলেন, তবুও মুখের কাঠিন্য এতটুকুও বদল না এনে বললেন, থাপার জীবনের গল্প আমি কিছুটা জানি স্যার। ও স্ত্রী কলি যখন মারা যায় তখন কিরণ 4 বছরের। চা বাগানে উদয়াস্ত পরিশ্রম করে মানুষটা মেয়েটাকে একা হাতে মানুষ করেছিল স্যার। সেই মেয়ের এমন নির্মম পরিণতিতে সেই অসহায় বাবা যদি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তবে তাকে একটা মেন্টাল অ্যাসাইলামে দিয়ে এসে আমি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না স্যার। আমি অনেক দিন ধরেই ওকে খোঁজার চেষ্টা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ওকে আমি পেয়ে যাই। চলুন এবার ভিতরে চলুন। মনোজিৎ আর বিশেষ কথা বাড়ালেন না। মিস্টার রানাকে সঙ্গে নিয়ে বাংলোর ভিতরে প্রবেশ করলেন তিনি। পরদিন সকালেও চা বাগানের পরিবেশ বেশ থমথমেই ছিল। অঙ্গারী আকস্মিক মৃত্যুর ধাক্কাটা এখনো সকলে ঠিকভাবে মেনে নিতে না পারলেও পুলিশের ঝামেলার ভয়ে বিশেষ কোনো পদক্ষেপও নিতে পারছে না। মিস্টার রানা বাধ্য হয়ে চা বাগানের সকল ব্যবসায়িক কাজ সাময়িক বন্ধ রেখেছেন। সকল অর্ডারের কাজ এভাবে বন্ধ হয়ে যাওয়ায়
মনোজিৎ সকাল থেকে ভীষণ বিরক্ত হয়ে বসেছিল নিজের ঘরে। প্রথমে কিরণ, তারপর অঙ্গা। দুটো মানুষ এভাবে মারা গেল হঠাৎ করে। আর এই দুটো মানুষের মৃত্যুর জন্য নিছুক চা বাগানের পরিস্থিতি বর্তমানে শোচনীয়। মিস্টার রানা দুপুর 2 নাগাদ এসে ঢুকলেন মনোজিতের ঘরে। তাকে দেখে মনোজিৎ বেশ বিরক্ত স্বরেই বললেন, এইসব নাটক আর কতদিন চলবে বলতে পারেন? শ্রমিকরা কতদিন এভাবে কাজ না করে বসে থাকবে? কি চাইছেন, যে ব্যবসা লাটে উঠুক? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ওদের এখানে বুঝিয়ে কাজে ফেরান। বাবুরামের খোঁজ পেয়েছেন না, সেটাও পাননি। মিস্টার রানা মাথা নিচু করে দাঁড়িয়ে সকল তিরস্কার সহ্য করছিলেন। মনোজিতের কথা শেষ হতে তিনি মৃদু স্বরে বললেন, স্যার, এইসব মানুষগুলো বড্ড সরল, নরম মনের। শারীরিক শক্তি হয়তো প্রবল হয় এদের, কিন্তু মনের দিক থেকে একদম শিশুর মতো হয় এরা। পরপর এতগুলো ধাক্কা ওরা নিতে পারেনি আসলে। বাবুরামের জন্য ওদের মনটা খারাপ। এই অবস্থায় ওরা কাজ করবে কি করে বলুন তো স্যার? আমি বলি কি, আপনি ওদের একটু সময় দিন, আমি ওদের বুঝিয়ে ঠিক কাজে ফেরাবো। মনোজিতের চোখে মুখে তখনও বিরক্তি ভাব স্পষ্ট। মিস্টার রানাকে এরপর তিনি বললেন, ঠিক আছে, নিন, যত খুশি সময় নিন। বড় সড়ো ক্ষতি হলে জবাবদিহিও করতে হবে আমায়, মান সম্মানটাও নষ্ট হবে আমার, আপনাদের আর কি। মিস্টার রানা জোর করেই মুখে একটা হাসি ফুটিয়ে পরিবেশটা কিছুটা হলেও হালকা করতে চাইলেন। তারপর বললেন, স্যার, আকাশের অবস্থা ভালো নয়, আবার বৃষ্টি আসবে। আজ বিশেষ দেরি করবেন না স্যার। তবে আমি একটু পরেই বেরোবো কিন্তু স্যার। বাবুরামের একটা খবর পেয়েছি, দেখি গিয়ে একবার। ওহ আচ্ছা, কোন নতুন খবর পেলে জানাবেন আমায়। আর বাকি দায়িত্ব তো নিয়েই নিয়েছেন। আপনি চলে গেলে আমিও আর থেকে কি করব? বেরোনোর আগে আমায় ডেকে নেবেন। সেদিন বিকেলে পাহাড়ে আবার মুষলধারে বৃষ্টি নামল। ছন্দবদ্ধ বৃষ্টির ফোঁটার শব্দ কিশোরীর পায়ের নুপুরের মতো ঝংকার তুলে ছুটে বেড়াচ্ছিল প্রকৃতির মায়ের সবুজ বুকে। মিশুক নদী আজও উত্তাল হয়ে উঠেছে কোনো এক অজানা কারণে। আচমকাই জল বেড়ে দুবার ছাপিয়ে দিয়ে দানবীর গর্জনে চারপাশ কাঁপিয়ে তুলেছিল সে। চাপা চাপা কালো মেঘ ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ে সূর্যদেবকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল সেদিন। সন্ধ্যার আগেই রাতের অন্ধকার নেমেছিল মিশুকে। প্রায় অন্ধকার ঘরে খোলা জানালার একটি পাল্লার সামনে দাঁড়িয়ে মনোজিৎ প্রকৃতিরই তাণ্ডবলীলা দেখছিলেন উদাস চোখে। বিকেলের মধ্যেই তিনি আজ ফিরে এসেছেন বাড়িতে। তারপর থেকে প্রায় ঘন্টা 3 ধরে একভাবে হয়ে চলেছে এই ঝড় জলের কোরাস। আজ আবার কারেন্টও নেই। জেনারেটরের দয়ায় আপাতত ঘরে আলোটুকু জ্বলছে। আচমকাই প্রবল শব্দে কাছাকাছি কোথাও বাজ পড়ল যেন। বৃষ্টির বেগও বেড়ে উঠল তার সঙ্গে সঙ্গে। মনোজিৎ দ্রুত হাতে জানালার পাল্লা বন্ধ করে ছিটকে সরে এলেন জানালার সামনে থেকে। মনটা বেজায় অস্থির লাগছে হঠাৎ। বিছানায় স্থানু হয়ে বসে থাকতে থাকতে হঠাৎ তার অবচেতন মনে ভেসে উঠল কিরণের ছবি। অপূর্ব সুন্দরী ছিল মেয়েটা। বরফের মতো শুভ্র গায়ের রং, নদীর মতো উচ্ছল স্বভাব, ঝর্ণার মতো প্রাণোচ্ছল হাসি। মেয়েটার হরিণের মতো আকর্ষণীয় চোখ দুটোতে চোখ পড়লে যে কোনো পুরুষের বুকেই ঝড় উঠতে বাধ্য। তার বুকেও তো ঝড় উঠেছিল সেদিন। আর তাই তো বুক খালি করা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালেন মনোজিৎ। 7:30 বাজে। এই শীতল বৃষ্টি স্নাত আবহাওয়ায় চা কফির পরিবর্তে অন্যরকম এক পানীয়ের জন্য তার তৃষ্ণার্ত মুখগহ্বর যেন ছটপটিয়ে উঠল। মুচকি একটা হাসি হেসে শোবার ঘরটার ঠিক পাশের ছোট্ট ঘরটা এসে লুকোনো একটি জায়গা থেকে রঙিন পানীয়ের কাঁচের বোতলটা বার করে ফিরে এলেন তিনি। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে, আর তিনি চেয়ারে আরাম করে বসে রঙিন পানীয়ের উষ্ণ ছোঁয়ায় নিজের গলা ভেজাতে লাগলেন। শরীর এতক্ষণে গরম হয়ে উঠেছে তার, মাথাটাও আচমকা ঝিমঝিম করছে যেন। চেয়ারের পিছনে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বুঝলেন তিনি। কতক্ষণ কেটেছে সেই সময়ের কোনো হিসেব ছিল না তার কাছে। হঠাৎ তার জমতে থাকা নেশার মাঝেও যেন আলোড়ন উঠল। বাইরের দরজায় কেউ যেন করাঘাত করছে ভীষণ জোরে। তার ঘুমন্ত চেতনা যেন জেগে উঠল এই প্রবল এবং আকস্মিক শব্দে। অতি কষ্টে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর টলমলো পায়ে অন্ধকার বারান্দা পেরিয়ে বাইরে বেরিয়ে বিন্দুমাত্র কোনো দ্বিধা না করে
ফাট করে খুলে দিলেন দরজাটা। বৃষ্টির ছাঁটের সঙ্গে ঝোড়ো হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। লাল হয়ে আসা ঢুলু ঢুলু চোখে তিনি দেখলেন কালো লম্বাটে একটা ছায়া ঢুকে এলো দরজা দিয়ে। বা হাতের আঙুল দিয়ে চোখ দুটো বার দুই কচলে নিজের দৃষ্টিকে স্বাভাবিক করার চেষ্টা করতে করতেই তিনি জিজ্ঞাসা করলেন, এই কে তুমি? হ্যাঁ, এখানে কি চাই? আমি বাবুরাম আছি স্যারজি। কিছু বাত করার ছিল আপনার সঙ্গে, তাই চালিয়ে এলাম। ঘরে চলুন না, ওখানে গিয়ে বাত করা যাবে। মাত্রাতিরিক্ত নেশার ফলে মনোজিৎ অবাক হতেও যেন ভুলে গেছেন। তিনি শুধু বললেন, কথা বলবে? আচ্ছা চলো। ঘরের আলোকিত পরিবেশে এসেও বাবুরামের শরীরের অস্পষ্টতা যেন দূর হতে চাইছে না। কেমন যেন ধোঁয়াটে শরীর লোকটার। মনোজিৎ মাথাটা বার কয়েক ঝাঁকিয়ে নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন, উফ, এত খেয়ে ফেলেছি নাকি, চোখ দুটো খুলে রাখতে পারছি না। বাবুরাম ততক্ষণে মেঝের একটি বিশেষ জায়গায় বেশ গুছিয়ে বসে জলজলে চোখে তাকিয়েছিল মনোজিতের দিকেই। মনোজিৎ প্রায় জোর করেই নিজের পা দুটিকে সচল করে এসে বসলেন চেয়ারটাতে। তারপর জড়ানো নেশাতুর কণ্ঠে বললেন, বলো কি বলবে, তবে একটু তাড়াতাড়ি, শরীরটা বিশেষ ভালো নেই আমার আজ। বাবুরাম অর্থহীন কিন্তু উজ্জ্বল একটা চাহনিতে তাকিয়েছিলেন মনোজিতের দিকে। কয়েক সেকেন্ড পর সরাসরি মনোজিতের চোখে চোখ রেখে কথা বলে উঠল সে, আমার বেটিকে মারলেন কেন স্যারজি? আপনি তো জানতেন কিরণ ছাড়া আমার আর कोई भी नहीं इस दुनिया में। কেন করলেন এটা স্যারজি? মনোজিতের মনে হলো তার কানে কেউ যেন গরম সীসা ঢালছে। চেয়ারে বসে থরথর করে কেঁপে উঠলেন তিনি। বাবুরাম বলে চলল, ও দিন আমি কখনো ভুলবো না। চা বাগানে সেদিন অনেক কাম ছিল আমাদের। আমার বেটিও আমার সঙ্গে কাজ করছিল, লেকিন 2 দিন সে বিটিয়ার আমার বুখার ছিল। ও অসুস্থ হয়ে পড়তে আপনি সেদিন বলিয়েছিলেন, বাবুরাম তোমার বেটিকে আমি নিয়ে যাচ্ছি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, তবে এ কথা কাউকে আর বলিনি। বিটি আপনার সঙ্গে থাকবে শুনে কেউ যদি উল্টা সিধা কিছু ভেবে নেয় সেই ভয়ে। কিরণ চলে গেল আপনার সঙ্গে, মনে আছে গাড়িতে উঠতেই 2 হাত দিয়ে আপনি জড়িয়ে ধরেছিলেন ওকে। আমি তখনও আপনাকেই বিশ্বাস করেছিলাম। শেষ রাতের দিকে কাজ শেষ করে আপনার বাড়ি যখন যাই, আপনি সেদিনও এমনই নেশা করে টুলতে টুলতে দরজা খুলে দিয়ে খুব বিরক্ত হয়ে বলেছিলেন কিরণ অনেক আগেই নাকি বাড়ি ফিরে গেছে। আমি তখনও আপনাকেই বিশ্বাস করেছিলাম স্যারজি। বাড়ি ফিরে বুঝলাম বিটি আমার ঘরে আসেনি। শুধু সেদিন কেন, চিন্তা অবস্থায় ও আর কোনোদিনই আমার বুকে ফিরে আসেনি। এই কেলা নিঃস্ব বাবুরামকে আরো ভিখারি করে দিয়ে আমার ঘরের আলো। আবার কিরণ চলে গেল, আবার কিরণ চলে গেল। তারপর তো পুলিশ বাবুরা ওর লাশ খুঁজে আনে। জানেন স্যারজি, उसको उस हालात में देख के আমি চোখ বুঝিয়ে ফেলেছিলাম। নিজের বেটির এসা হালত কোন বাবা সহ্য করতে পারে? এরপর থেকে কেন জানি না আপনার এই বাড়িটা আমায় টানতো। আমার মনে হতো আমার কিরণ এখানেই আছে। লেকিন বাবুরামের কথা শুনতে শুনতে নেশাটা অনেকটাই কেটে এসেছিল মনোজিতের। চেতনায় ফিরে আসার প্রথম কয়েক মুহূর্তে ভয়ের একটা অনুভূতি তাকে গ্রাস করলেও কিছুক্ষণের মধ্যেই সেই জায়গা দখল করে নেয় অপ্রতিরোধ রাগ। লাল চোখে বাবুরামের দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি তো দেখছি সবই জানো। হ্যাঁ, মেরেছি আমি ওকে, আমি মেরেছি ওকে। আমি
কিন্তু মারতে তো চাইনি, চাইনি মারতে। একটু একটু আদর করতে চেয়েছিলাম শুধু। মানছি সেদিন আমি একটু নেশা হয়ে গেছিল, একটু হুঁশ ছিল না আমার, তাই হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। কিন্তু তোমার মেয়ে এমন চিৎকার করে বাইরে দৌড় দিল কেন? হ্যাঁ, নিজের সম্মান তো আমায় বাঁচাতেই হতো না, আর নিজের সম্মান বাঁচাতে গেলে ওকে আমায় মারতেই হতো। কিন্তু তুমি যে সব বলছো, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, বিনা প্রমাণে কেউ বিশ্বাস করবে তোমায়? কেউ করবে না। প্রমাণ আছে স্যারজি, প্রমাণ আমার বেটি কিরণ নিজে। শান্তভাবেই জবাব দিল বাবুরাম। মনোজিৎ একটু যেন থমকে গেল, জিভটাও হঠাৎ যেন জড়িয়ে আসতে শুরু করেছে তার। কিরণ? কিরণ কোথা থেকে এলো? কিরণ কোথা থেকে এলো? কিরণ এখানেই আছে স্যারজি, ও আপনাকে ছাড়বে না। হ্যাঁ, ও আপনাকে ছাড়বে না। অসহ্য রাগে এবার যেন ফেটে পড়লেন মনোজিৎ। শরীরের দুপাশে হাত দুটো মুঠো করে প্রায় চিৎকার করে উঠলেন তিনি। অনেক সহ্য করেছি, আর নয়। কিরণকে তো শেষ করেছি, এবার তোমাকেও আর ফিরতে দেবো না আমি। আমায় শাস্তি দিতে এসেছিলে তাই না তুমি? এত সাহস তোমার? হালকা এক চিলতে হাসি ফুটে উঠল বাবুরামের ঠোঁটের কোণায়। হাসি মুখে মনোজিৎকে সে বলল, আমি আপনাকে শাস্তি দেব না স্যারজি। অন্যায় আপনি যার সঙ্গে করিয়েছেন সেই শাস্তি দিবে আপনাকে। বেটি, বেটি কিধার গিয়া? তো বাইরে ঝড় বৃষ্টিতে আর দাঁড়িয়ে থাকিস না, ভেতরে চলে আয়, ভেতরে চলে আয় বেটি। মনোজিতের মুখ দিয়ে আর কথা সরছে না যেন। ঘরের পরিবেশটা আচমকাই যেন ভারী হয়ে উঠেছে। একটা দম বন্ধ করা অবস্থায় দাঁড়িয়ে ছটফট করে উঠলেন মনোজিৎ। বাইরের বন্ধ দরজাটা আচমকাই বিকট শব্দ করে খুলে যাওয়ার শব্দে মনোজিতের বুকটা যেন কেঁপে উঠল। কারণ দরজা খোলার সঙ্গে সঙ্গেই নুপুরের ঝুমঝুম শব্দে তারই নারী বর্জিত বাংলো গম গম করে উঠল। নিশ্চিতভাবেই বাইরের লম্বা বারান্দাটা পেরিয়ে কেউ এগিয়ে আসছে এই ঘরের দিকে। হঠাৎ একটা অপ্রত্যাশিত শব্দে চমকে টেবিলের দিকে তাকালেন মনোজিৎ। ফোনটা বাজছে। বাবুরাম চোখের ইশারায় ফোনটা ধরার নির্দেশ দিল তাকে। মনোজিৎ আজ্ঞাবহ দাসের মতো এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরতেই ওপার থেকে ভেসে এলো মিস্টার রানার কান্না ভেজা কণ্ঠস্বর। বাবুরামকে খুঁজে পেয়েছি স্যার, তবে তবে জীবিত নয়, মৃত অবস্থায়। আপনার বাড়ির পিছনে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলের গভীরে একটা গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ও। এতদিনে বেশ পচনও ধরেছে শরীরে। স্যার, স্যার আপনি শুনতে পাচ্ছেন? কি হলো স্যার? ফোনটা কেটে দিলেন মনোজিৎ। ঘাড়ের কাছে আচমকাই বরফ শীতল নিঃশ্বাসের স্পর্শে ঘাড়ের প্রতিটি রোম দাঁড়িয়ে গেল তার। পেছন ঘুরে তাকাতেই ভয়ে তার সর্বশরীর অবশ হয়ে এলো যেন। বাবুরাম দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে, কিন্তু এ কোন বাবুরাম? তার চোখের মণি দুটো যেন অক্ষিকোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। ঘাড়টাও হেলিয়ে পড়ে আছে মাথার এক পাশে। গলার উপর কালচে লাল রঙের মোটা একটা দাগ। এ দাগ ফাঁসের দড়ির। তার পচনশীল শরীরের বিকট গন্ধে ভরে উঠেছে গোটা ঘর। ততক্ষণে দরজার বাইরে আরো একটি অবয়ব এসে দাঁড়িয়েছে। তার পরনের সাদা পোশাকটা দেখে তাকে শনাক্ত করতেও এতটুকু অসুবিধা হলো না মনোজিতের। চিৎকার করে উঠলেন মনোজিৎ। বিকৃত কণ্ঠে বাবুরাম অট্ট হাসি করে উঠল হঠাৎ। আজ আজ আপনার কোনো ছাড় নেই স্যারজি।
সব কিছুর হিসাব আজ আমরা বাপ বেটি বুঝে নিব। কিরণ ততক্ষণে ঘরে ঢুকে মনোজিতের মুখোমুখি দাঁড়িয়েছে। তার চোখের নির্মম চাহনি মনোজিতের জীবন শক্তিকে যেন শুষে নেওয়ার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। মরিয়া হয়ে উঠলেন মনোজিৎ। দিশেহারা হয়ে এই দুই অপার্থিব মূর্তির পাশ কাটিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনি। তাকে অনুসরণ করে বেরিয়ে এলো সেই দুই বিদেহী আত্মাও। বৃষ্টি ভেজা পিচ্ছিল বিপদসংকুল পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছেন মনোজিৎ। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন কিছুই জানেন না, শুধু জানেন মৃত্যু দুহাত বাড়িয়ে ধেয়ে আসছে ঠিক তার পিছনে। অন্ধকারে ছুটতে ছুটতে সেই কালান্ত খাদের কিনারে যখন তিনি এসে পৌঁছলেন ততক্ষণে তার শরীর অবসন্ন। কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে লাগলেন তিনি। হঠাৎ ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে লাগলো তার চোখে মুখে, আর মেয়েলি হাতের একটি ধাক্কায় টাল সামলাতে না পেরে তিনি হারিয়ে গেলেন গভীর বুভুক্ষ খাদের গহ্বরে। পরদিন সকালে স্থানীয় থানার অফিসারের তত্ত্বাবধানে মনোজিতের দেহটা উদ্ধার করা হয় খাদের মাঝে একটা গাছ থেকে। না, জীবিত অবস্থায় নয়, গাছের মোটা একটা ডালে ফোঁড় করে দিয়েছে তার শরীর। প্রাথমিকভাবে পরীক্ষা করে ডাক্তার নিশ্চিত করেন অ্যালকোহলের মাত্রাতিরিক্ত সেবনের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। মিস্টার রানা সব শুনে বেজায় দুঃখিত মুখে মাথা নেড়ে বলে চললেন, স্যারকে এসব তো কখনো খেতে দেখিনি। উনি বাংলা থেকে এত দূরে এখানেই বা এসেছিলেন কেন? আর আর কি আশ্চর্য, ঠিক যে খাদে পড়ে কিরণ মারা গিয়েছিল সেখানে পড়েই স্যারও মারা গেলেন। ইস, পর কতকগুলো মৃত্যু ঘটে গেল, কে জানে এরপর কার পালা। এই পাহাড় বড় রহস্যময় জায়গা। এই পাহাড়ই হয়তো জানে তার পরবর্তী শিকার কে। হ্যাঁ, পাহাড় জানে সবই। পাহাড় জানে এখানে আর কোনো মৃত্যু ঘটবে না। অসহায় বাবা মেয়ের জিঘাংসা শেষ করেছে একজন ভদ্রবেশী খোদাতুর কামার্ত মানুষের জীবন। এই পাহাড় তাই এখন শান্ত। তার শীতল বুকে সে চিরকালের মতো আশ্রয় দিয়েছে মনোজিৎ রায়ের এই রহস্যময় মৃত্যুর রহস্য। এতক্ষণ শুনছিলেন শৌরিমা ঘোষের লেখা গল্প গল্পের শেষে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন Haunted 100